আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নতুন একটা ক্লাসে। আমরা আজকে আলোচনা করব হচ্ছে রসায়নের অত্যন্ত চমৎকার একটা চ্যাপ্টার এবং খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে রাসায়নিক বন্ধন, অর্থাৎ পঞ্চম অধ্যায় তোমাদের। এই পঞ্চম অধ্যায়ে আমাদের রাসায়নিক বন্ধন, অনেক ধরনের রাসায়নিক বন্ধন নিয়ে আলোচনা করা হয়েছে। একটা মলিকিউল কীভাবে আরেকটা মলিকিউলের সাথে যুক্ত হতে পারে, একটা মৌল কীভাবে আরেকটা মৌলের সাথে যুক্ত হতে পারে, যুক্ত হয়ে যৌগ তৈরি করতে পারে। সো এরকম অনেক খুবই বেসিক কনসেপ্ট নিয়ে আমাদের এই চ্যাপ্টারটা সাজানো। সো ভাই ওইভাবে ডিজাইন করে রাখছি তোমাদের জন্য। সো চলো আমরা শুরু করি। আর কোনো একটা চ্যাপ্টার শুরু করার আগে আমরা বিভিন্ন সায়েন্টিস্ট এর উল্লেখযোগ্য কোনো কন্ট্রিবিউশন আছে কি না সেগুলো একটু দেখার চেষ্টা করি আমরা। সো এরকম একজন সায়েন্টিস্টের নাম হচ্ছে যে এরকম একজন সায়েন্টিস্টের নাম নিতে পারি আমরা, ওয়ালথার কোসেল। কী বলো তো? ওয়ালথার, আমরা একটু লিখলাম এখানে যে ওয়ালথার কোসেল, এই ভদ্রলোককে আমরা একটু স্মরণ করলাম। কেন? কারণ হচ্ছে এই চ্যাপ্টারে যে আমরা যে চ্যাপ্টারের নামকরণ করছি, যে রাসায়নিক বন্ধন, উনি কী করছে? রাসায়নিক বন্ধন নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কি কিছু কনসেপ্ট আমাদের সামনে নিয়ে আসছিল ইন 1916। কার সাথে মিলে? বিজ্ঞানী লুইসের সাথে মিলে। কার সাথে মিলে? বিজ্ঞানী লুইসের সাথে মিলে। ঠিক আছে? অ্যান্ড আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করছে, সেটা হচ্ছে যে অষ্টক সূত্র বা অষ্টক তত্ত্ব আমরা পড়ে আসছি। এই যে অষ্টক তত্ত্ব আছে, উনি সমারফিল্ডের সাথে মিলে ইন 1919, ঠিক আছে? সমারফিল্ডের সাথে মিলে, সমারফিল্ড তিনি অষ্টক সূত্রটা দিছিল এবং এখানে বর্ণালী সম্পর্কে কিছু কনসেপ্ট ছিল। ঠিক আছে? পারমাণবিক যে বর্ণালী, অ্যাটমিক স্পেকট্রাম, এটা সম্পর্কে উনি কী করছিল? কিছু মতবাদ দিছিল। সো এজন্য এই ভদ্রলোক ইন 1944 ম্যাক্স প্লাঙ্ক মেডেল পাইছিল। কী পাইছিল? ম্যাক্স প্লাঙ্ক মেডেল পাইছিল। সো আমরা চ্যাপ্টারের শুরুতে এই চ্যাপ্টার রিলেটেড একজন খুবই উঁচুমানের সায়েন্টিস্ট সম্পর্কে জানলাম এবং উনি 1916 সালে পারমাণবিক বন্ধন নিয়ে লুইসের সাথে মিলে কনসেপ্ট এস্টাবলিশ করছিল। অ্যান্ড দেন 1919 সালে তিনি অষ্টক তত্ত্ব এবং বর্ণালী নিয়ে সমারফিল্ডের সাথে মিলে কিছু কনসেপ্ট আমাদের সামনে আনছিল। সো এজন্য উনি ম্যাক্স প্লাঙ্ক মেডেল পাইছিল ইন 1944। ওকে, সো চলো আমরা এখন আমাদের কনসেপ্টে চলে যাই, আমাদের পড়াশোনায় চলে যাই। সেটা হচ্ছে আমি লিখে রাখছি যে আমাদের ইলেকট্রন, জুজোতা ইলেকট্রন। সো জুজোতা ইলেকট্রন জানার আগে আমাদেরকে জানতে হবে যে আমাদের ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, ইলেকট্রন বিন্যাস জানার আগে আমরা পড়ে আসছি বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে একটা মডেল দিছিল। এর 2 বছর পরে 1913 সালে বিজ্ঞানী নিলস বোর আরেকটা মডেল দিছিল এবং নিলস বোর বলছিল কি যে, আমি এখানে যদি আঁকানোর ট্রাই করি, এটা হচ্ছে নিউক্লিয়াস, আর বাইরে যে শেল আছে এই শেলে থাকে হচ্ছে ইলেকট্রন। এটা হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে থাকে হচ্ছে, আমি যদি লিখি, এটা ছিল আমাদের কেন্দ্রে থাকে হচ্ছে নিউক্লিয়াস, অ্যান্ড নিউক্লিয়াসের ভিতরে থাকবে হচ্ছে প্রোটন প্লাস হচ্ছে নিউট্রন। ঠিক আছে? তাহলে আমরা আমাদের একদম বেসিক চ্যাপ্টার নাম্বার 3, স্ট্রাকচার অফ ম্যাটার, পদার্থের গঠন, এখানে পড়ে আসছি যে পরমাণুর কেন্দ্রে থাকবে হচ্ছে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের ভেতরে থাকবে হচ্ছে প্রোটন এবং নিউট্রন। এই দুইটার যোগফলকে আমরা সামগ্রিকভাবে ওই যে মৌলটা আছে তার ভর সংখ্যা হিসেবে কাউন্ট করি। এবং বাইরে থাকে হচ্ছে ইলেকট্রন, এবং এই যে ইলেকট্রনটা আছে এই ইলেকট্রনটা হচ্ছে ঋণাত্মক চার্জবাহী, আর এই যে নিউক্লিয়াস যেটা আছে এটা হচ্ছে আমাদের ধনাত্মক চার্জবাহী। ঠিক আছে? সো এদের মধ্যে কিছু একটা আছে, এটা আর আলোচনা না করি, আমরা করে আসছি অলরেডি। সো এই যে শেল আছে, এটা হচ্ছে শেল, কক্ষপথ, অরবিট, 3টা নাম বলছি কিন্তু, শেল, কক্ষপথ, অরবিট, আরেকটা নাম আছে প্রধান কোয়ান্টাম নাম্বার। সো এই যে কক্ষপথকে কেন্দ্র করে বৃত্তাকার অথবা উপবৃত্তাকার, যে সার্কুলার অথবা উপবৃত্তাকার, এই কক্ষপথে কী করবে? এরকম ঘুরবে। ঠিক আছে? তা ইলেকট্রনগুলা এই যে নির্দিষ্ট কতগুলো বৃত্তাকার এবং উপবৃত্তাকার কক্ষপথে ঘুরবে, এগুলোর নাম আছে। কি আছে? এগুলোর নাম আছে। সো এগুলোকে আমরা এন দ্বারা ডিফাইন করি। এন যদি আমাদের এই কক্ষপথ নাম্বার 1 হয়, সেটার নাম হবে কে শেল, অর্থাৎ আমাদের কে শক্তিস্তর বা অরবিট। ঠিক আছে? আচ্ছা, আমাদের যদি n = 2 হয়, তাহলে আমাদের যে শেলটা হবে সেটার নাম কি হবে? সেটা হবে এল শেল। সেটার নাম কি হবে? এল শেল। আমাদের n = যদি 3 হয়, তাহলে আমাদের যে শেলটা
বা অরবিটটা সেটার নাম হবে এম, সেটার নাম কি হবে এম হবে। ওকে, আচ্ছা যদি হয় 4 n ইজিক্যাল যদি 4 হয় তাহলে আমাদের এই যে শেল আছে সেটার নাম হবে এন শেল। এবং আমরা পড়ে আসছি এটাও যে আমাদের এই যে শেলগুলো আছে প্রত্যেকটাতে, এই যে শেলগুলো আছে এই প্রত্যেকটাতে সর্বোচ্চ 2n স্কোয়ার সংখ্যক কি তোমার হচ্ছে ইলেকট্রন জায়গা দিতে পারে। অর্থাৎ আমরা পড়ে আসছি যে কেন্দ্রে থাকবে হচ্ছে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসকে কেন্দ্র করে বাইরে তোমার শেল থাকবে, শেলের ভেতরে থাকবে হচ্ছে ইলেকট্রনগুলো এরকম ঘুরবে। সো এই শেলগুলা লিখে রাখছি যে KLMN, এবং এগুলোতে সর্বোচ্চ 2n স্কোয়ার সংখ্যক ইলেকট্রন এরা জায়গা দিতে পারে। আচ্ছা, এই প্রত্যেকটা শক্তি স্তর আবার কিছু উপশক্তি স্তরে কি হয় বিন্যস্ত থাকে। সো উপশক্তি স্তর আবার কাকে বলে, যে এই যে অরবিটাল আছে, ঠিক আছে, এই যে অরবিট আছে, এই অরবিটের যে জায়গায় ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 90 to 95%, অথবা ইলেকট্রন মেঘের ঘনত্ব সবচেয়ে বেশি থাকে, এই জায়গাগুলোকে বলা হয় তোমার কি উপশক্তি স্তর। আমি যদি বলি যে n যদি n ইজিক্যাল টু 1 হয়, সেটা বলে আসছি একটু আগে, সেটা হচ্ছে কে শেল। সেটা কি কে শেল, এবং এই কে শেল হচ্ছে আমাদের উপশক্তি স্তর, সেটা হচ্ছে S। সেটা কি বলতো, সেটা হচ্ছে S, এবং এই S এর মধ্যে আমরা সর্বোচ্চ ইলেকট্রন জায়গা দিতে পারি হচ্ছে 2টা। কয়টা? 2টা। এখানে আমরা 2টা ইলেকট্রন জায়গা দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, যখন আমার n ইজিক্যাল 2 হবে তখন সেটার নাম ছিল L শেল, এবং সেটাকে আমরা বলছিলাম, আচ্ছা এটাকে 1s দিয়ে আমরা ডিফাইন করতে পারি, সেটাকে আমরা বলতে পারি 2s 2p, 2s 2p, 2টা অরবিটাল থাকবে এখানে। যখন আমার n ইজিক্যাল টু 3 হবে, সো এখানে আমরা লিখতে পারি m শেল, এবং এটা হবে 3s 3p 3d, ঠিক আছে। আচ্ছা, সো এইখানে জায়গা দিতে পারবে ইলেকট্রন কয়টা বলো তো, এটা হচ্ছে আমাদের এরকম, ঠিক আছে। সো এখানে দিবে 2টা, এখানে দিবে 2টা 2টা 2টা, তার মানে আমাদের পি যেটা আছে এই পিতে সর্বোচ্চ 6টা ইলেকট্রন জায়গা দিতে পারবে, অ্যান্ড এস এ হচ্ছে আমাদের 2টা ইলেকট্রন জায়গা দিতে পারবে। সো এটা যদি ভাইয়া আর একটু ক্লিয়ার করে তোমাদেরকে বুঝাই, সেটা হচ্ছে এস এর জন্য, আচ্ছা এটাও মুছে দিই একটু, মনে রাখবা এখানে এস, ঠিক আছে। এখানে আমাদের এটা হচ্ছে এস এর জন্য, আর এটা হচ্ছে আমাদের পি এর জন্য। সো এটা হচ্ছে আমাদের এস অর্থাৎ 2s, এটা হচ্ছে, বা এখানে শুধুমাত্র আমরা এসই লিখি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এই এস, ওকে। এখানে হবে px, এটা হচ্ছে py, অ্যান্ড এটা হচ্ছে আমাদের pz, ঠিক আছে। এবং এই প্রত্যেকটাতে হচ্ছে আমার একটা, এখানে প্রত্যেকটাতে প্রথমে সিঙ্গেল স্পিন আকারে আমাদের ইলেকট্রনটা প্রবেশ করবে। অর্থাৎ আমরা একটা এক্সাম্পল দিই তোমাদেরকে, যে বাসে যখন আমরা উঠি, সো বাসে যে ডাবল সিট থাকে বা একটা সিটে 2জন বসে, প্রথমত কিন্তু তোমাদেরকে একজন সিটটা ফিল আপ করতে হবে, তারপর আরেকজন এসে বসতে পারবে। একসাথে 2জন কিন্তু বসতে পারবে না একসাথে। সো একজন করে ইলেকট্রন ঢুকবে, তারপরে যদি 4টা ইলেকট্রন হয়, সো এরকম হবে, 5টা ইলেকট্রন হইলে এরকম হবে, যদি 6টা ইলেকট্রন হয় তাহলে এইটা হবে। এখন যদি বলা হয় যে সর্বশেষ ইলেকট্রন কোনটা, সেটা হবে এইটা, বুঝতে পারছো? আচ্ছা, আর এসে তো আমাদের 2টা, একটা 2টা। ডিতে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে কয়টা বলতো, এই যে ডি অরবিটাল যেটা আছে আমাদের, এখানে হচ্ছে 10টা। কয়টা? 10টা। কীভাবে এইটা আমি একটু লিখে দিই, প্রত্যেকটাতে 2টা করে, তো আমরা ঘর হবে 5টা। সো এটা হবে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। সো এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, এবং প্রত্যেকটাতে আমার হচ্ছে 2টা করে ইলেকট্রন জায়গা ধরবে, এবং আমাদের ইন টোটাল ইলেকট্রন হবে 10টা। অর্থাৎ আমরা ডিতে 10টি ইলেকট্রন কী করতে পারি, জায়গা দিতে পারি। আচ্ছা, সো এই ইলেকট্রনিক হিসাবটাও কিন্তু আমরা একটা ফর্মুলার আকারে মুখস্থ করছিলাম, সেটা হচ্ছে 2 × 2l + 1, এবং এই এল এর ভ্যালুগুলো ছিল এস, পি, ডি, এফ এর জন্য, এস এর জন্য 0, পি এর জন্য 1, ডি এর জন্য 2, অ্যান্ড এফ এর জন্য হচ্ছে 3। সো এইখানে আমরা এই এল এর ভ্যালুটা ইনপুট দিলে আমাদের এস, পি, ডি, এফ এ টোটাল কতটা ইলেকট্রন জায়গা দিতে পারে সে হিসাবটা আমরা বের করে ফেলতে পারতাম। সো আমরা দেখছিলাম এসে সর্বোচ্চ 2টা, পিতে 6টা, ডিতে 10টা, এবং এফে হচ্ছে আমাদের 14টা ইলেকট্রন আমরা জায়গা দিতে পারতাম।
ওকে, সো এই ছিল আমরা মোটামুটি আমাদের যে কক্ষপথ ছিল, কক্ষপথে ইলেকট্রন ঘুরতো, কক্ষপথগুলোর নাম, এবং এই কক্ষপথ আবার উপশক্তি স্তরে কীভাবে ডিভাইড হয়, এবং এগুলোর নাম এস পি ডি এফ, এসে কয়টা, পিতে কয়টা, ডিতে কয়টা, এফে কয়টা ইলেকট্রন ধারণ করে। সো সেইগুলো সম্পর্কে বেশি কিছু আলোচনা। সো এখন আসো এইগুলো জানা থাকার পরে আমাদের জন্য এখন ইলেকট্রন বিন্যাস, এই ইলেকট্রন বিন্যাসটা আমাদের জন্য ইজি হয়ে গেল। ইলেকট্রন বিন্যাসটা আমাদের জন্য ইজি হয়ে গেল। ইলেকট্রন বিন্যাস যদি আমরা পারি তাহলে আমাদের যোজ্যতা ইলেকট্রন বোঝা সহজ হবে। তো চলো আমরা ইলেকট্রন বিন্যাসটা করি। তো আমরা আরেকটা জিনিস জানি যে n প্লাস এল, এই n প্লাস এল এর মান যার কম সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে। চলো আমরা দেখি হাইড্রোজেন, হাইড্রোজেন হচ্ছে 1s1। এই ইলেকট্রন বিন্যাসের পারপাসটা কি? ইলেকট্রন বিন্যাসের পারপাসটা হচ্ছে কি, যে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে আমরা আমাদের যে পিরিয়ডিক টেবিল আছে, যেটা এই যে আমাদের এরকম পিরিয়ডিক টেবিল আছে, এই পিরিয়ডিক টেবিলে আমরা আমাদের মৌলগুলার অবস্থানটা নির্ণয় করতে পারি। অর্থাৎ আমাদের যে 18টা গ্রুপ আছে এবং 7টা যে পর্যায় আছে, এই 18টা গ্রুপ এবং 7টা পর্যায়ের মধ্যে আমার স্পেসিফিক এই হাইড্রোজেনটা কোথায় অবস্থিত, অর্থাৎ লোকেশনটা কোথায়, সেটা আমরা আইডেন্টিফাই করতে পারি, অর্থাৎ আমরা গ্রুপ এবং পর্যায় নির্ণয় করতে পারি। সো এখানে কিন্তু আমরা বলে দিতে পারি যে আমাদের এখানে হাইড্রোজেনের গ্রুপ হচ্ছে 1 এবং পর্যায় হচ্ছে 1। ঠিক আছে, আমরা যদি বলি সোডিয়াম হচ্ছে 11। এই সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি যে 1s2 2s2 2p6 3s1, এটা হচ্ছে আমাদের 11তম মৌল, এবং এই 11তম মৌলের আমরা যদি গ্রুপটা নির্ণয় করতে চাই তাহলে আমাদের গ্রুপ হবে যে এই যে দেখো 1, আর পর্যায় হবে 3। সো এটা ভাইয়া তোমাদেরকে প্রিভিয়াস ক্লাসে শিখাই দিয়েছিলাম কীভাবে গ্রুপ এবং পর্যায় নির্ণয় করতে হয়, তাও একটু দেখাই দিলাম। আরেকটা জিনিস দেখাই তোমাদেরকে, সেটা হচ্ছে যে আমি যদি অক্সিজেন করি, অক্সিজেন হচ্ছে 8, 1s2 2s2 2p6। আচ্ছা 2p6 হবে না, এখানে হবে হচ্ছে 2p4, কারণ হচ্ছে আমরা এখানে 8 লিখছি। অক্সিজেন হচ্ছে 8ম মৌল, ঠিক আছে, পর্যায় সারণীর 8ম মৌল, সেটা হচ্ছে অক্সিজেন। তাহলে দেখো এটা যদি আমরা গ্রুপ নির্ণয় করতে চাই তাহলে এস এবং পি যদি পাশাপাশি থাকে তাহলে এস প্লাস পি, এই দুটাতে যে ইলেকট্রনগুলো আছে এটার সাথে আরও 10টা ইলেকট্রন কী করতে হবে, যোগ করে দিতে হবে, 10 যোগ করে দিতে হবে। তাহলে দেখো এখানে যোগ করলে এসে আছে 2টা, পিতে আছে হচ্ছে 4টা, তারপর হচ্ছে কি ডিতে আছে হচ্ছে 10টা। তাহলে তার গ্রুপ কত হবে বলো তো? তার গ্রুপ হবে হচ্ছে আমাদের 16। গ্রুপ কত বলো তো? গ্রুপ হচ্ছে 16। তাহলে গ্রুপ যদি 16 হয়, পর্যায় কি হবে? পর্যায় হবে হচ্ছে আমাদের যে সর্বোচ্চ n, এখানে সর্বোচ্চ n হচ্ছে 2, তাহলে আমাদের পর্যায় হবে 2, পর্যায় হবে 2। আর গ্রুপ কি বলতো? গ্রুপ হবে আমাদের 16। সো আমরা দেখো ইলেকট্রন বিন্যাসের সাহায্যে কত সুন্দর করে আমরা আমাদের এই মৌলগুলার গ্রুপ এবং পর্যায় নির্ণয় করে ফেলতে পারতেছি। এখন আসো আরও কিছু মৌলের আমরা গ্রুপ এবং পর্যায় নির্ণয় করি, লাইক ক্যালসিয়াম। ক্যালসিয়াম হচ্ছে 20। আমরা যদি একটু ইলেকট্রন বিন্যাসটা করি সেটা হবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d4s। ওকে, সো 3d এবং 4s এর ক্ষেত্রে ইলেকট্রন প্রবেশ করার জন্য আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে n প্লাস এল। এই n প্লাস এল এর মান যার কম সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে। সো আমরা দেখছিলাম 3d এবং 4s এর ক্ষেত্রে, 3d এর ক্ষেত্রে n প্লাস এল এর মানটা আমি যদি লিখি n প্লাস এল, 3d এর ক্ষেত্রে n প্লাস এল এর মান হচ্ছে 3n, আর এল এর মান হচ্ছে তোমার 2, সেটা হবে 5। আবার এখানে 4s এর ক্ষেত্রে n এর ভ্যালু হচ্ছে 4 প্লাস s এর ভ্যালু হচ্ছে 0, সুতরাং আমাদের n প্লাস এল এর ভ্যালুটা 4। সো 3d এবং 4s এর ক্ষেত্রে আমরা দেখলাম যে আমাদের n প্লাস এল এর ভ্যালুটা 3d এর বেশি এবং 4s এর কম, যার কম সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে। আমাদের এইখানে দেখো মোটামুটি 18টা হয়ে গেছে, 2টা ইলেকট্রন বাকি আছে। সো এই 2টা ইলেকট্রন কোথায় ঢুকবে, 3d-তে নাকি 4s-এ? সো যার কম সেখানে ঢুকবে, এখানে কম আছে এখানে ঢুকে যাবে। এখানে 0, তোমরা চাইলে এটা দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নাই। সো এই হচ্ছে আমাদের ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস। সো এখান থেকে আমরা যদি লিখি গ্রুপ এবং পর্যায়, সো দেখো তো ভাইয়া এখানে গ্রুপ কত হবে? দেখো এখানে গ্রুপ হবে হচ্ছে আমাদের সর্বশেষ 4s হচ্ছে না, এখানে 2, সো আমাদের গ্রুপটা হবে 2। পর্যায় কত হবে? পর্যায় ভাইয়া বলছিলাম তোমাদের যে সর্বোচ্চ n, এখানে দেখো 1 2 2 3 3 3 4, এই যে 4, এই 4টাই হচ্ছে আমাদের পর্যায়, পর্যায় হচ্ছে আমাদের 4। সো আমরা ইজিলি আমাদের ইলেকট্রন বিন্যাসের সাহায্যে আমরা গ্রুপ এবং পর্যায় নির্ণয় করে ফেলতে পারি। আর একটু যদি আমরা
একটু বেশি মানে পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল নেই, সেটা হচ্ছে যে আমরা যদি কপার লিখি, কপার, ঠিক আছে, আমরা যদি কপার লিখি কাপরাম 29, ওকে। সো 29 যদি আমরা লিখি সেটা হবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d and 4s। সো আগের বিষয়টা খেয়াল রাখতে হবে 3D এবং 4s এর ক্ষেত্রে যে আমাদের কোথায় আগে ইলেকট্রনটা প্রবেশ করবে। সো আমরা দেখছিলাম আউফবাউ নীতি অনুসারে যে n+l এর ভ্যালু যার কম সেখানে ইলেকট্রনটা আগে প্রবেশ করবে। 3D এবং 4s এর ক্ষেত্রে 4s এর n+l এর ভ্যালুটা কম, সো 4s এ আগে ইলেকট্রনটা ঢুকবে। সো এখান থেকে দেখতে হবে, আমি যদি এখানে আমাদের বাদ বাকি ইলেকট্রনটা এখানে 2 দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে হিসাব করলে দেখা যায় কি এখানে 10 18 20 আর এই যে 9 29, যেহেতু আমাদের এটা কপারটা হচ্ছে 29তম মৌল, সো এরকম দাঁড়ালো। আচ্ছা, এই ইলেকট্রন বিন্যাসটা কি হয়েছে বলো তো? না ভাইয়া, এই ইলেকট্রন বিন্যাসটা আমাদের হয় নাই, এটা ইলেকট্রন বিন্যাসটা হয় নাই। কেন হয় নাই ভাইয়া বলে দিচ্ছি। সো চলো আমরা একটু মানে কারেকশনটা করে ফেলি। 29 কপার, সো এটা হবে যে 1s2 2s2 2p6 3s2 3p6, এইখানে এটা মানে খেয়াল রাখো, এই যে বক্সের ভিতরে করে দিচ্ছি 3d and 4s। এই 3d এবং 4s এর ভিতরে আমার আমি তোমাদেরকে বলে রাখি সেটা হচ্ছে কি যে স্থিতিশীলতা বা অরবিটালগুলো কখন স্থিতিশীল হবে, যখন আমাদের এস অরবিটাল আমরা একটু আগে পড়ে আসি 2টা ইলেকট্রন ধারণ করে, এটা যদি অর্ধপূর্ণ থাকে অথবা পূর্ণ থাকে এক্ষেত্রে কিন্তু এটা বেশি স্থিতিশীল হবে। আবার পি, আমরা পি পড়ে আসছি যে পিতে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ করতে পারে 6টা, সো অর্ধপূর্ণ হবে 3 আর পূর্ণ হবে 6। যদি এরকম থাকে তাহলে এগুলো হচ্ছে অধিক স্থিতিশীল। ডির ক্ষেত্রে কি হতে পারে ভাইয়া, ডিতে আমরা পড়ে আসছি কি সর্বোচ্চ 10টা ইলেকট্রন জায়গা দিতে পারে, সো অর্ধপূর্ণ থাকলে হবে 5 আর পূর্ণ থাকলে হবে 10। এফ এর ক্ষেত্রেও সেম কাহিনী, সেটা কি এফ এ আমরা সর্বোচ্চ পড়ে আসছি 14টা, সো এফ এ যদি আমাদের এখানে 7 থাকে এবং 14 থাকে, এই দুটো থেকে যে কোনো একটা থাকে তাহলে অধিক স্থিতিশীল হবে। অর্থাৎ আমাদের NS1 NS2 NP3 NP6 ND5 ND10 অ্যান্ড এখানে লিখে রাখি NF7 NF14, এরকম যদি থাকে তাহলে এরা হচ্ছে অধিক স্থিতিশীল। মানে সবারই তো মানে সব মৌলগুলাই চায় হচ্ছে কি, বা যোগের মধ্যে থাকা মৌলগুলো চায় কি তারা স্থিতিশীল হতে, ঠিক আছে। সো এরকম যদি থাকে ইলেকট্রন বিন্যাসে যদি আমরা এটা লক্ষ্য করি তাহলে বুঝবো যে আসলে এরা অধিক স্থিতিশীল। সো এখানে যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখো ভাইয়া, এখানে এস ঠিক আছে পরিপূর্ণ, কিন্তু ডিটা কিন্তু পরিপূর্ণ না। অর্থাৎ আমাদের ডিতে সর্বোচ্চ ইলেকট্রন থাকার কথা 10টা অথবা অর্ধপূর্ণ হলে 5টা, কিন্তু এখানে কি আছে, এখানে আছে হচ্ছে তোমার 9টা, তার মানে পূর্ণও না অর্ধপূর্ণও না। সো এক্ষেত্রে আমরা কি করতে পারি, এক্ষেত্রে যদি আমরা এখানে একটা ইলেকট্রন দিই, এখানে 10টা ইলেকট্রন দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের মোটামুটি 29টা ইলেকট্রন হয়ে গেল, আর এখানে ডিটা পূর্ণ হয়ে গেল আর এসটা অর্ধপূর্ণ হয়ে গেল। তাহলে এই দুইটার মধ্যে যদি আমরা কম্পারিজন করি তাহলে কিন্তু এইটা কিন্তু তোমার কি, এটা হচ্ছে যে অধিক স্থিতিশীল এটার তুলনায়। সো আমরা এই ইলেকট্রন বিন্যাসটা ফলো করব, ঠিক আছে। আরেকটা এরকম ব্যতিক্রম আছে, তোমাদের একটু দেখাই দেই, সেটা হচ্ছে ক্রোমিয়াম। সেটা কি বলতো, সেটা হচ্ছে ক্রোমিয়াম। তোমরা বলো তো ক্রোমিয়াম কত? ক্রোমিয়াম হচ্ছে 24। আমি তোমাদেরকে সবগুলো মৌল একটু লিখে দিচ্ছি। আমাদের 30টা মৌলের নাম তোমাদেরকে একদম মুখস্থ রাখতে হবে। এই 30টা মৌলের মধ্যে পারমাণবিক ভর যেটা আছে এগুলো মুখস্থ রাখতে হবে। সো প্রথম যেটা সেটা হচ্ছে আমাদের হাইড্রোজেন, 2 নম্বর হচ্ছে হিলিয়াম, 3 নম্বর হচ্ছে হাইড্রোজেন হিলিয়াম, পরে হচ্ছে লিথিয়াম, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ন সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন আর্গন পটাশিয়াম ক্যালসিয়াম স্ক্যান্ডিয়াম টাইটানিয়াম ভ্যানাডিয়াম ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ আয়রন কোবাল্ট নিকেল কপার অ্যান্ড লাস্টে হচ্ছে আমাদের জিঙ্ক। সো ভাইয়া এখানে যে 30টা মৌল লিখে দিলাম, এই 30টা মৌলের পারমাণবিক সংখ্যা তো তোমাদের মুখস্থ আছেই, তোমরা এগুলোর ভর সংখ্যাটাও মুখস্থ করে রাখবা, ঠিক আছে। সো এটা কিন্তু তোমাদের পরবর্তীতে কাজে লাগবে।
এখন আসো আমরা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করবো। কিসের ইলেকট্রন বিন্যাস করবো? সেটা হচ্ছে ক্রোমিয়াম। ক্রোমিয়াম কত বলো তো? ক্রোমিয়াম হচ্ছে 24। দেখো একটু আগে যদি আমরা এগুলো 30টা মুখস্থ না করতাম তাহলে এটা যে 24 এটা হিসাব করে বলতে হইতো। তো তোমরা একটু কাইন্ডলি এটা মুখস্থ করে রাখবা। ওকে, সো 24 এটার ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি সেটা হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 3d and হচ্ছে 4s। এখন আসো আমাদের 24টা ইলেকট্রন হওয়ার জন্য আমাদের ইলেকট্রন বাকি আছে কয়টা দেখি তো। এখানে যদি আমরা 2টা দিয়ে দিই আর এখানে হচ্ছে আমাদের 4টা, টোটাল কিন্তু আমাদের 24টা হওয়ার কথা। এ দেখো আমাদের কিন্তু 24টা হয়ে গেছে। কিন্তু ভাইয়া একটু লক্ষ্য করো, আমরা জানি ডিতে 5টা অথবা 10টা থাকলে অধিক স্থিতিশীলতা অর্জন করে, একটাকে বলে আসছি ভাইয়া। আবার এসে পূর্ণ অথবা অর্ধপূর্ণ থাকলে, এসটা কিন্তু এখানে পূর্ণ আছে, কিন্তু ডি যেটা এটা কিন্তু পূর্ণ নাই। ডিতে তোমার হচ্ছে 10টা অথবা 5টা নাই, ডিতে আছে কয়টা? 4টা। সো এই জায়গাতে আমার কি, এই জায়গাতে আমার হচ্ছে প্রবলেমটা। এরকম করে দিলে কিন্তু হবে না, ঠিক আছে? এই জায়গাতে আমার হচ্ছে প্রবলেম আছে, এই জায়গায় এরকম করে দিলে হবে না, আমাদেরকে কারেকশন করে লিখতে হবে। তো চলো আমরা কারেকশনটা একটু করে ফেলি। সেটা কি হবে? সেটা হবে যে 24 ক্রোমিয়াম এর সঠিক ইলেকট্রন বিন্যাস, এটা তো ভুল ছিল। সেটা হবে যে 1s2 2s2 2p6 3s2 3p6 and 3d 4s। এই 3d এবং 4s এর মধ্যে আমরা জানি যে 4s এ আগে ইলেকট্রন প্রবেশ করবে n প্লাস l, অর্থাৎ আউফবাউ নীতি অনুসারে আমাদের যার তোমার হচ্ছে কি শক্তি কম, 4s এবং 3dর মধ্যে 4s এর শক্তিটা কম, তার মানে এখানে ইলেকট্রনটা প্রবেশ করবে। সো ইলেকট্রন প্রবেশ করার ক্ষেত্রে অধিক স্থিতিশীলতা অর্জন করার জন্য এখানে একটা ইলেকট্রন যাবে আর এখানে 5টা ইলেকট্রন হয়ে যাবে, এবং এটা হচ্ছে আমাদের কারেক্ট ইলেকট্রন বিন্যাস। আমরা এটা করব না, আমরা করব এটা। কারণ কি? কারণ হচ্ছে আমাদের ডিতে 5টা ইলেকট্রন হয়ে গেল, এসে একটা ইলেকট্রন হয়ে গেল, দুইটা কিন্তু অর্ধপূর্ণ হয়ে গেল। এবং এই ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস এবং এই দুইটা যদি একটু কম্পারিজন করে একটু তাকাও তোমরা, তাহলে দেখবা এটা থেকে এটা অধিক স্থিতিশীল। সো আমরা এইটা ফলো করবো সবসময়, মনে থাকবে? আচ্ছা, সো এখন আসো ভাইয়া, এখন আমরা এখানে লিখে রাখছি কি যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রন কি? যোজ্যতা ইলেকট্রন হচ্ছে কি, যে আমরা যখন ইলেকট্রন বিন্যাস করব, লাইক আমি যদি বলি এখানে যে সোডিয়াম আছে, কি আছে? সোডিয়াম আছে। সোডিয়াম কত বলো তো? সোডিয়াম 11। তো আমরা আরেকবার করি 1s2 2s2 2p6 3s1। এটা হচ্ছে আমাদের সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। সো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা একটু খেয়াল করতে পারি যে এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ইলেকট্রনগুলো যদি আমরা একটু দেওয়ার চেষ্টা করি, এখানে হচ্ছে আমাদের একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, দুইটা, এই দিলাম আমরা এই দুইটা ইলেকট্রন। বাকি হচ্ছে এখানে হচ্ছে আমাদের 8টা ইলেকট্রন দিতে হবে, আমরা দিয়ে দিলাম আমাদের 8টা ইলেকট্রন। সর্বশেষ কক্ষপথে আমাদের আছে একটা ইলেকট্রন, সো আমরা আরেকটা কক্ষপথ এখানে আঁকতে হবে। আঁকার পরে আমরা একদম বাহিরের যে আমাদের শেলটা দিলাম, এইটা দেখো সর্বশেষ ইলেকট্রন একটা বাকি আছে। এই একটা ইলেকট্রন আমাদের সর্বশেষ যে ইলেকট্রনটা ধরো আমরা এখানে দিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের সর্বশেষ ইলেকট্রন। আর এই যে সর্বশেষ ইলেকট্রনটা যে কক্ষপথে আছে, এইটাকে বলা হয় তোমার হচ্ছে যোজ্যতা স্তর। যোজ্যতা স্তর বা ভ্যালেন্সি শেল, যোজ্যতা স্তর বা ভ্যালেন্সি শেল। এবং এই সর্বশেষ কক্ষপথে আমার যে ইলেকট্রনটা আছে, এই যে ইলেকট্রনটা আছে, এটাকে বলা হয় ভ্যালেন্স ইলেকট্রন, VALENCE, ভ্যালেন্স ইলেকট্রন, অর্থাৎ আমাদের যোজ্যতা ইলেকট্রন। এই যে যোজ্যতা ইলেকট্রন। সো যোজ্যতা ইলেকট্রন কি ভাইয়া? যোজ্যতা ইলেকট্রন হচ্ছে কি, ইলেকট্রন বিন্যাস করার পরে আমাদের সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনটা অবস্থান করবে, সেই ইলেকট্রনকে বলা হবে ভ্যালেন্স ইলেকট্রন অথবা যোজ্যতা ইলেকট্রন। সো এখানে যদি দুইটা থাকতো, সেটার নাম হতো ম্যাগনেসিয়াম, আমরা বলতাম যে ম্যাগনেসিয়ামের যোজ্যতা ইলেকট্রন 2। সো এখানে সোডিয়াম লিখছিলাম, সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে আমরা পাইলাম একটা ইলেকট্রন, তার মানে সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে, যোজ্যতা ইলেকট্রন কয়টা বলতো? সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন কয়টা? একটা। কয়টা? একটা। সো চলো আমরা এখন আমরা করব হচ্ছে ক্যালসিয়াম কত বলো তো? ক্যালসিয়াম হচ্ছে 20। তো চলো আমরা ইলেকট্রন বিন্যাসটা করি। 1s2 2s2 2p6 3s2 3p6 3d and 4s। সো 3d এবং 4s এর ক্ষেত্রে আমরা জানি 4s এ ইলেকট্রনটা আগে প্রবেশ করবে আউফবাউ নীতি অনুসারে, যার n+l এর ভ্যালুটা কম
সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে, সো এটার কম, এখানে ঢুকবে, এখানে 0। সো এক্ষেত্রে আমরা যদি দেখি যে সর্বশেষ কক্ষপথ যেটা, সেটা হচ্ছে এই যে এটা। আমরা যদি একটু আঁকানো ট্রাই করি, একটু আঁকানো ট্রাই করলাম। আচ্ছা, এটা ছিল আমাদের নিউক্লিয়াস, আর এখানে ইলেকট্রনগুলো দিয়ে দিই, একটা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন। এখানে হবে এই যে এই দুইটা দিলাম কিন্তু আমি প্রথমে, ঠিক আছে। আর এরপরে আছে কয়টা আমাদের, এরপরে হচ্ছে আমাদের এই যে 8টা। এই 8টা ইলেকট্রন আমরা এখন দিব, দুইটা দুইটা দুইটা, এটা পেয়ারলি থাকবে 8টা। এরপরে কয়টা আছে ভাইয়া বলো তো? এরপরে হচ্ছে আমাদের আছে আরও কয়টা, 8টা। সো আরও 8টা দিয়ে দিই, আরও 8টা দিয়ে দিলাম, আরও 8টা ইলেকট্রন দিয়ে দিলাম। কার করতেছি? আমরা করতেছি হচ্ছে ক্যালসিয়ামের, ঠিক আছে। ক্যালসিয়াম কত? 20। ক্যালসিয়াম 20-এর ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, এখন দেখো আরেকটা কক্ষপথ বাকি আছে, সো এটা আমরা একটু দেওয়ার চেষ্টা করি। এবং এই যে কক্ষপথটা ভাই আঁকতেছি, এটাকে কি বলে বলতো? এটা হচ্ছে যোজ্যতা স্তর, মানে সর্বশেষ যে ইলেকট্রন দুইটা, এই সর্বশেষ দুইটা ইলেকট্রন হবে এই সর্বশেষ কক্ষপথে থাকবে, এবং এই সর্বশেষ কক্ষপথটাকে বলা হবে যোজ্যতা স্তর বা ভ্যালেন্স শেল, ঠিক আছে। তো এখানে দুইটা ইলেকট্রন আমি দিয়ে দিতে পারি যে কোনো জায়গায়, ধরো এখানে দিয়ে দিলাম, তো আমি একটু রেড কালার দিয়ে হয়ে দিই, এই যে এখানে, ঠিক আছে। এই যে আমার দুইটা ইলেকট্রন বাকি, এই যে দুইটা ইলেকট্রন, এই দুইটা এখানে আমি দিয়ে দিলাম। এই দুইটা ইলেকট্রনকে বলা হবে যোজ্যতা ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন। সো বোঝা গেছে যে ভ্যালেন্স ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন বলতে কি বুঝো তোমরা, বা আমরা কি বুঝি? সো এটা হচ্ছে আমাদের যে ইলেকট্রন বিন্যাস করার পরে সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকবে সেগুলোকে বলা হবে আমাদের যোজ্যতা ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন। সো আর কি, পরবর্তী টপিক সেটা হচ্ছে যোজনী বা যোজ্যতা। আচ্ছা, এর আগে তোমাদের যোজ্যতা ইলেকট্রনে, তো তোমাদেরকে তো ভাইয়া বললাম যে, তো তোমাদেরকে দেখাই দিয়েছিলাম সোডিয়াম, তাই না? সোডিয়াম দেখাই দিয়েছিলাম, তারপরে ক্যালসিয়াম দেখাই দিয়েছিলাম। সো এরকম যা আছে মৌলগুলো, এগুলো তোমরা মানে ইলেকট্রন বিন্যাস করে বা এরকম ফিগার ড্র করে তোমরা কিন্তু যোজ্যতা ইলেকট্রনটা বের করতে পারতা। কিন্তু তোমাদেরকে যদি আমি এখন বলি যে ভাইয়া তোমরা আমাকে এটা বলো তো যে O-2 এটার যোজ্যতা ইলেকট্রন কয়টা? সো তোমরা কী করবা, দেখো অক্সিজেন কী করছে, দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, তারপরে তার ইলেকট্রন সংখ্যা আগে ছিল 8, দুইটা গ্রহণ করার ফলে তার ইলেকট্রন সংখ্যা 10 হয়ে গেছে। সো এখন যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা করি একটু, সেটা হবে 1s2 2s2 2p, কী হবে বলো তো? আগে ছিল হচ্ছে 8টা, এখন 10টা হয়ে গেছে। সো এখানে আমরা কী দিব? 2p6, 2p কী দিব আমরা? 2p6 দিব, কারণ হচ্ছে 10টা ইলেকট্রন, আগে ছিল হচ্ছে 8টা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন গ্রহণ করে 10টা হয়ে গেছে, অষ্টক পূর্ণ হয়ে গেছে, ঠিক আছে। সো এখন দেখো তোমাদের যোজ্যতা স্তরে ইলেকট্রন কয়টা বলো তো? যোজ্যতা স্তরে ইলেকট্রন হচ্ছে আমাদের 8টা। যোজ্যতা স্তরে ইলেকট্রন কয়টা? যোজ্যতা স্তরে হচ্ছে ইলেকট্রন আমাদের 8টা। সো এখন আমরা যদি বলি যোজ্যতা ইলেকট্রন কত এটার, সেটা হবে যোজ্যতা ইলেকট্রন 8। যোজ্যতা ইলেকট্রন কত তার? যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 8। কিন্তু আমরা যদি নর্মাল কেসে বলতাম যে অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন কত, তখন কিন্তু দেখো 1s2 2s2 2p4, অর্থাৎ আমাদের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে হচ্ছে 6টা, তখন কিন্তু আমাদের যোজ্যতা ইলেকট্রন 6 হইতো। কত হইতো? 6 হইতো, যোজ্যতা ইলেকট্রন 6, ঠিক আছে। সো আমি যদি তোমাদেরকে আরেকটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যে একটু আগে আমরা ক্যালসিয়াম করে আসছিলাম, ঠিক আছে। সো এখন যদি তোমাদের ক্যালসিয়ামটা এইভাবে দিয়ে দিই যে ক্যালসিয়াম 2+, ঠিক আছে। সো এই ক্ষেত্রে ক্যালসিয়াম কিন্তু তোমাদের আর্গনের ইলেকট্রন বিন্যাসটা লাভ করছে। সো আমরা দেখি এখন যে ক্যালসিয়াম কিন্তু দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, 2+ মানে কি? ক্যালসিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করে ক্যালসিয়াম 2+ আয়নে পরিণত হয়ে গেল। সো এই ক্ষেত্রে আমাদের ইলেকট্রন হচ্ছে 18টা, কারণ হচ্ছে এটা আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করছে। তো আমরা একটু দেখি 1s2 2s2 2p6 3s2 3p6 3d and 4s। এখন দেখো আমাদের এখানেই কিন্তু তোমার কি হয়ে গেছে, এখানে আমাদের 18টা ইলেকট্রন হয়ে গেছে, তার মানে আমাদের এই দিকে আর ইলেকট্রন যাওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে এখন যদি আমরা বলি যে ভাইয়া এখানে তোমার হচ্ছে যে ব্যালেন্স ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন কত? সো এক্ষেত্রে আমাদের যোজ্যতা ইলেকট্রন হবে আমাদের, এই দেখো এটা হচ্ছে আমাদের যোজ্যতা স্তর, এবং এখানে ইলেকট্রন আছে 8টা। কয়টা? 8টা, মনে থাকবে। আর
আগে ছিল আমাদের যোজ্যতা ইলেকট্রন কয়টা, যখন আমরা এসে আমাদের ইলেকট্রন দিয়েছিলাম তখন কিন্তু আমাদের আগেরটার সাথে এটা কিন্তু অনেক ডিফারেন্স। আমি তোমাদেরকে এটা লিখে এটাই বোঝানোর চেষ্টা করছি যে আমাদের যখন আয়ন আকারে থাকে আর যখন নর্মাল আকারে থাকে আর কি, যেমন অক্সিজেন আর অক্সিজেন -2, ক্যালসিয়াম এবং ক্যালসিয়াম 2+, জিঙ্ক 2+। সো এইটার ভ্যালেন্সি ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন আর এইটার যোজ্যতা ইলেকট্রন কিন্তু আলাদা। এইটার ক্ষেত্রেও সেম, এগুলোর ক্ষেত্রেও কিন্তু কি সেম। অর্থাৎ যখন আয়নিত অবস্থায় থাকে তখন তোমরা একটু খেয়াল করবা, যখন তোমাদের এমসিকিউতে দিয়ে দিবে। সো এটা তোমরা মুখস্থ করে গেলা যে এটার যোজ্যতা স্তরে এতটা ইলেকট্রন থাকে, বাট তোমাকে দিয়ে দিল 2+, এটা খেয়াল করো না, তখন কিন্তু তোমরা আসলে অ্যান্সারটা তোমার ভুল চলে আসবে। সো এই ছিল আমাদের যোজ্যতা ইলেকট্রন। এখন আসো আমরা দেখি যে এখন ঠিক আছে, যোজনী বা যোজ্যতা, ঠিক আছে, এটাকে বলা হয়, একটা ইংরেজি টার্মটা হচ্ছে ভ্যালেন্সি। এটা ইংরেজি টার্মটা কি, এটা ইংরেজি টার্মটা হচ্ছে ভ্যালেন্সি। সো আমরা এখন ভ্যালেন্সি বা যোজনী সম্পর্কে জানার ট্রাই করব। সো যোজনী টপিকটা একদম ইজি। মানে আমি যদি তোমাদেরকে বলি যে কীভাবে বুঝাবো যোজনী, হ্যাঁ, আমি যদি তোমাদেরকে বলি যে মৌলগুলা কী চায়, মৌলগুলা চায় হচ্ছে কি যে ওরা নিষ্ক্রিয় হতে চায়, ওরা নিষ্ক্রিয় হতে চায়। সো আমি যদি তোমাদের একটু বলি যে সোডিয়াম ক্লোরাইড এটা একটা যৌগ। এই সোডিয়াম এখানে কি করছে, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়েছে, সোডিয়াম প্লাস, এবং ক্লোরিন কি করছে, একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস হয়েছে। সো এখানে আমি দেখলাম কি, এটা যদি বাদ দিই, সোডিয়াম ক্লোরিনের সাথে যুক্ত হয়ে NaCl তৈরি করছে। সো মানে সাপোজ মনে করো আর কি, এটা তো ক্লোরিন তো আর এরকম থাকতে পারে না, এখানে 2 দিতে হবে। সো এখানে আমরা 2 দিয়ে দিলাম, এখানে 2 দিতে হবে। সো এখানে 2টা ক্লোরিন 2টা ইলেকট্রন ত্যাগ করে 2 ক্লোরিন মাইনাস হয়ে গেল, ঠিক আছে। সো এখানে কিন্তু আমাদের 2 দিতে হবে সমতা বিধানের জন্য। সো জাস্ট ভাইয়া তোমাকে বোঝানোর জন্য এটাই বুঝাইলাম যে এই যে দেখো ইলেকট্রন ত্যাগ করছে আর এটা ইলেকট্রন গ্রহণ করছে, মানে কেন ইলেকট্রন ত্যাগ করবে, ইলেকট্রন ত্যাগ করবে এ কারণেই যে তারা, যেমন সোডিয়ামের যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা করি, 1s2 2s2 2p6 3s1, দেখো ভাইয়া এইখানে যে একটা ইলেকট্রন, সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন ও যদি ত্যাগ করে দিতে পারতো, তাহলে কিন্তু এই যে আমাদের সোডিয়ামটা অনেক সুন্দর কইরা নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারতো। এবং এই নিয়ন হচ্ছে আমাদের একটা কি, তোমার হচ্ছে কি অস্ট্রক ফিল আপ এরকম একটা মৌল, অর্থাৎ আমাদের একদম পর্যায় সারণীর 18তম গ্রুপের যে মৌলগুলো আছে, ঠিক আছে, যাদের অস্ট্রক একদম স্বয়ংসম্পূর্ণ থাকে, কারোর সাথে বিক্রিয়া করতে চায় না, ঠিক আছে। সো এরকম আমাদের সারাউন্ডিংসে, আমাদের বায়ুমণ্ডলে কিন্তু এরকম 5টা আমাদের নিষ্ক্রিয় মৌল আছে, অ্যাকসেপ্ট হচ্ছে Rn ছাড়া, ঠিক আছে, এটা ছাড়া বাকি 5টা হচ্ছে আমাদের বায়ুমণ্ডলে পাওয়া যায়। সো যেটা বললাম ভাইয়া যে সোডিয়াম কি, তার এই যে একটা ইলেকট্রন ত্যাগ করে অষ্টক পূর্ণ করতে চাইছে, অষ্টক কিন্তু তার পূর্ণ হয়ে গেছে। এই যে আমরা যদি সোডিয়াম প্লাসের ইলেকট্রন বিন্যাসটা একটু করি, তাহলে দেখবো এক্ষেত্রে আমাদের ইলেকট্রন 10টা, 1s2 2s2 2p6, অর্থাৎ আমাদের অষ্টক পূর্ণ হয়ে গেছে। দেখো এখানে কিন্তু আমাদের ইলেকট্রন হচ্ছে 8টা, তার মানে আমরা জানি যে অষ্টক পূর্ণ হওয়ার জন্য যে এখানে 8টা ইলেকট্রন হয়ে গেছে, অর্থাৎ পিও ফিল আপ হয়ে গেছে, এসও ফিল আপ, মানে আমাদের এখানে অষ্টকটা পূর্ণ হয়ে গেছে। সোডিয়াম প্লাস মানে একটা ইলেকট্রন ত্যাগ করার কারণে সোডিয়াম প্লাস হয়েছে এবং এটা হচ্ছে অষ্টক পূর্ণ। ক্লোরিনের ক্ষেত্রেও সেম, ক্লোরিন কি করছে, যে ক্লোরিন হচ্ছে ইলেকট্রন গ্রহণ করছে, ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে কি হয়েছে, ক্লোরিন মাইনাস হয়েছে। ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে কি ছিল, আচ্ছা আমরা যদি একটু করার চেষ্টা করি, ক্লোরিন হচ্ছে 17, 1s2 2s2 2p6 3s2 3p5। দেখো এটা হচ্ছে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস। তো ক্লোরিন কি করবে, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসে দেখো পিতে 5টা ইলেকট্রন আছে, এই পিতে যদি 6টা ইলেকট্রন হইতো তাহলে ক্লোরিনটা অনেক সুন্দর কইরা আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করতো। কারণ হচ্ছে আর্গনের তোমার হচ্ছে কি ইলেকট্রন সংখ্যা হচ্ছে 18, এখানে ইলেকট্রন 17টা আছে। সো ক্লোরিন তো চাইলেই তার 5টা ইলেকট্রন ত্যাগ করতে পারবে না, সে চাইলেই কিন্তু ইজিলি একটা ইলেকট্রন যে কারো কাছ থেকে আনতে পারবে। সো ইলেকট্রন যদি এখানে একটা নিয়ে আসে, যদি একটা ইলেকট্রন নিয়ে আসে, তাহলে আমরা জানি ক্লোরিন যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে ক্লোরিন মাইনাস হবে, তাহলে তার কয়টা ইলেকট্রন, এখানে ছিল 17টা, এখানে হয়ে যাবে 18টা, কারণ একটা ইলেকট্রন গ্রহণ করছে, তখন কিন্তু তার অষ্টকটা পূর্ণ হয়ে যাবে। এখানে 3s2 3p6, অর্থাৎ এখানে আমাদের কি হবে, এখানে আমাদের টোটাল 8টা ইলেকট্রন হয়ে যাবে, ঠিক আছে। কখন, যখন ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস হবে। সো এই যে দেখো সোডিয়াম প্লাস
মানে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস হয়েছে, নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করছে। আবার ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস হয়েছে, আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করছে। সো এই নিয়ন এবং আর্গন হচ্ছে নিষ্ক্রিয় মৌল, অর্থাৎ ওরা অনেক বেশি স্থিতিশীল। সো প্রত্যেক মৌলই চায় যে স্থিতিশীলতা অর্জন করতে। সো এই যে স্থিতিশীলতা অর্জন করার লক্ষ্যে ইলেকট্রন ত্যাগ সোডিয়াম করছে যেটা, বা ধাতুগুলো ইলেকট্রন ত্যাগ করে, ধাতুগুলো ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় হতে চায়। বা ওই যে আমাদের 18তম গ্রুপের মৌলগুলো আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানেসন, সো ওই রকম হইতে চায়। আবার অধাতুগুলো ইলেকট্রন গ্রহণ করে এই 18তম গ্রুপের মৌলগুলোর মতো হতে চায়। আবার অনেক ক্ষেত্রে তারা ইলেকট্রন শেয়ার করে, একজন আরেকজনের সাথে ইলেকট্রন শেয়ার করে। কেন শেয়ার করে? তারাও চায় কি যে এই 18তম গ্রুপের মৌলগুলোর মতো হতে, অর্থাৎ ইনার মৌলগুলো যেগুলো নোবেল গ্যাস বলা হয় ওগুলোর মতো হতে। ওগুলো অনেক বেশি স্থিতিশীল, অর্থাৎ ওদের সর্বশেষ কক্ষপথে অষ্টকটা ফিল আপ করতে চায়, অথবা 2 নিয়ম ফলো করে দ্বিতীয়টা ফিল আপ করতে চায়। সো এই যে তাদের চাওয়া, বা এই যে ইলেকট্রনগুলা জয়টা ইলেকট্রন ত্যাগ করলো বা জয়টা ইলেকট্রন গ্রহণ করলো বা শেয়ার করলো, এই ইলেকট্রনগুলোকে বলা হয় যোজনী, বা এই নাম্বারটাকে বলা হয় যোজনী বা যোজ্যতা। ঠিক আছে, যেমন হচ্ছে এক্ষেত্রে সোডিয়ামের যোজনী হচ্ছে 1, ক্লোরিনের যোজনী হচ্ছে 1। ভাইয়া আরেকটু ক্লিয়ার করে বুঝাই। যেমন হচ্ছে সোডিয়াম 11, 1s2, 2s2, 2p6, 3s, আচ্ছা হ্যাঁ 3s1। সো এক্ষেত্রে যদি সোডিয়াম এই ইলেকট্রনটা ত্যাগ করে দিতে পারতো, তাহলে সে নিয়ন হয়ে যেতে পারতো, তাহলে সে কী করবে? একটা ইলেকট্রন ত্যাগ করবে, তাহলে এটা তার যোজনী, এবং এই যোজনীটা হবে 1। আবার ক্লোরিন 17, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, আচ্ছা সরি, এখানে তো 5 হবে। ঠিক আছে, সো এই ক্লোরিন এই যে 5টা ইলেকট্রন আছে কাউকে দিতে পারবে না, কিন্তু সে চাইলে কিন্তু সহজে একটা ইলেকট্রন অ্যাবজর্ব করতে পারবে, নিতে পারবে। সো সে যদি একটা ইলেকট্রন নিয়ে নেয়, তাহলে সে 18তম গ্রুপের মৌল আর্গনের মতো হয়ে যাবে। এবং আমরা জানি হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানেসন, এই যে মৌলগুলো আছে এগুলোকে বলে নোবেল গ্যাস, বা এগুলো হচ্ছে তোমার অধিক নিষ্ক্রিয়। মানে এটা হচ্ছে পর্যায় সারণীর 18তম গ্রুপের মৌলগুলো, এবং এগুলো হচ্ছে কি কারোর সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় না। সো প্রত্যেকটা মৌলই চায় অষ্টক পূর্ণ করতে বা 2 নিয়মটা ফলো করতে। কেন? কারণ হচ্ছে তারা অধিক স্থিতিশীলতা অর্জন করবে, এবং এর জন্য যারা ইলেকট্রনগুলো ত্যাগ করে অথবা গ্রহণ করে অথবা শেয়ার করে, এই ইলেকট্রন নাম্বারগুলোকে বলা হয় যোজনী। কি বলা হয়? যোজনী বলা হয়। আচ্ছা, এই যোজনী নির্ণয়ের আরেকটা সুন্দর কনসেপ্ট আছে, সেটা হচ্ছে কি যে সর্বোচ্চ, আমি যদি একটু লিখি, ইলেকট্রন বিন্যাসের সরি আমি একটু পেনটা সিলেক্ট করে ফেলি। যোজনী সেটা হচ্ছে কি যে ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথের বিজোড় ইলেকট্রন, অর্থাৎ এটা আরও সহজ কনসেপ্ট, যে যোজনী হচ্ছে যে আমরা যখন ইলেকট্রন বিন্যাস করি, লাইক আমরা যেমন হচ্ছে সোডিয়াম, নাকি সোডিয়াম দিয়েই বুঝিয়ে দিই তোমাদেরকে। সোডিয়াম হচ্ছে 11, তাহলে 1s2, 2s2, 2p6 and 3s1। তাহলে দেখো ভাইয়া, এটা হচ্ছে আমাদের সর্বশেষ কক্ষপথ, এবং এই সর্বশেষ কক্ষপথে আমাদের একটা ইলেকট্রন আছে, বিজোড় ইলেকট্রন, এটাকে বলা হয় তার যোজনী। কি বলা হয়? যোজনী বলা হয়। সো বুঝতে পারছো? অর্থাৎ সর্বশেষ কক্ষপথে যত সংখ্যক বিজোড় ইলেকট্রন থাকবে, ওই ইলেকট্রনটাকে বলা হবে বা ইলেকট্রনগুলোকে বলা হবে আমাদের যোজনী। বাট সর্বশেষ কক্ষপথে মোট ইলেকট্রনটাই হচ্ছে আমাদের যোজ্যতা ইলেকট্রন, যেটা একটু আগে পরে আসছে। বাট সর্বশেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রনটা হচ্ছে আমাদের যোজনী। আমি একটু ক্লিয়ার করে লিখে দিই। সর্বশেষ কক্ষপথে মোট ইলেকট্রনটা হচ্ছে ভ্যালেন্সি ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন।
আর সর্বশেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রন যদি থাকে, এই বিজোড় ইলেকট্রনকে বলা হয় ভ্যালেন্সি বা যোজনী। ঠিক আছে, সো এটা প্যাচ লাগানো যাবে না, এবং এটা ছিল ইম্পর্টেন্ট, এটা ভাইয়া তোমাদেরকে স্টার দিয়ে দিলাম, এটা মনে রাখবা। ঠিক আছে, সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন বিন্যাস করবা, করার পরে দেখবা যে সর্বশেষ কক্ষপথে মোট কয়টা ইলেকট্রন আছে, এই মোট ইলেকট্রন সংখ্যাকে বলবা তোমরা যোজ্যতা ইলেকট্রন। আর সর্বশেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রন যদি থাকে, একটা হতে পারে বা তিনটা হতে পারে, সর্বোচ্চ বিজোড় ইলেকট্রনটাই হচ্ছে তোমার যোজনী। ঠিক আছে, সো আশা করা যায় তোমরা যোজনী বুঝে গেছো। যোজনী নির্ণয় করার দুইটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে যখন ওরা যৌগ গঠন করবে, অধিক স্থিতিশীলতা অর্জন করার জন্য জয়টা ইলেকট্রন ত্যাগ করতে পারে অথবা গ্রহণ করতে পারে বা শেয়ার করতে পারে, এই ইলেকট্রন নাম্বারকে বলবো আমরা হচ্ছে যোজনী বা ভ্যালেন্সি। আর যদি সর্বশেষ কক্ষপথে মোট ইলেকট্রনটাকে বলবো হচ্ছে আমরা কি ভ্যালেন্সি ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন। সো আমাদের নেক্সট টপিক সেটা হচ্ছে যৌগমূলক এবং তাদের যোজনী। সো যৌগমূলক কি? যৌগমূলক হচ্ছে কি যে আমাদের যৌগে, ঠিক আছে, বা মৌলগুলার একাধিক পরমাণু যখন একত্রিত হবে, লাইক এরকম যদি লিখি আমি যে SO4-2, ঠিক আছে, অথবা লিখতে পারি হচ্ছে NO3-, ওকে, অথবা আমরা লিখতে পারি NH4+, অথবা লিখতে পারি হচ্ছে আমরা Cr2O7-। সো এই যে ইলেকট্রনগুলা বা এই যে আমাদের এটা হচ্ছে একটা যৌগমূলক। এটা কি? এটা একটা যৌগমূলক। কেন? কারণ হচ্ছে যে ওরা একটা আয়নের মতো কাজ করবে, দেখুন এখানে চার্জ দেওয়া আছে মাইনাস, ঠিক আছে, এই যেটা মাইনাস, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে প্লাস। সো অনেকগুলা পরমাণু একত্রিত হয়েছে হইয়া যৌগ না, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো যৌগের একটা আয়নের মতো কাজ করবে, তখন এগুলোকে বলা হবে যৌগমূলক। এবং এই যৌগমূলকের যোজনী হবে তাদের চার্জের সমান। একদম সহজ সোজা একটা কনসেপ্ট। সেটা হচ্ছে কি, এই যে যৌগমূলক যেগুলো আছে বা আরও আছে, যেমন হচ্ছে OH হাইড্রোক্সিল মূলক, ঠিক আছে, বা PO4-2 আছে এরকম, বা ফসফোনিয়াম PH4+, এই যে এগুলো আছে, এগুলার এখানে যে চার্জটা আছে, এই চার্জের নাম্বারই হচ্ছে তাদের যোজনী। তো যৌগমূলক কি? যৌগমূলক বাইরে যে কনসেপ্টটা একটু ক্লিয়ার করি তোমাদের। যৌগমূলক সেটা হচ্ছে যে যখন দুই বা ততোধিক মৌলের একাধিক পরমাণু একত্রে সংযুক্ত হয়ে একটি দল বা গ্রুপ গঠন করে, ঠিক আছে, তখন তারা যদি একটা আয়নের মতো কাজ করে, তখন সেগুলোকে বলা হবে যৌগমূলক। সো HSO4, আমি আর কয়েকটা লিখি, HSO4-, তারপরে আছে হচ্ছে PO3-, সো এই যে এইগুলা, বা তোমরা দেখবা, হ্যাঁ, তোমরা আরও অনেক কিছু দেখবা এরকম যৌগমূলকগুলো। আর মানে তোমরা এটা বোঝানোর কনসেপ্ট, এই যে এইটা বোঝানোর হচ্ছে উদ্দেশ্যে বা এই মানে টাইপটা এখানে লিখে রাখছি আর কি, যে যোজনী, মৌলের যোজনী একভাবে বের করবা, বা যদি তোমার হচ্ছে যৌগমূলক থাকে তখন তার যোজনীটা হবে জাস্ট চার্জের সমান, লাইক এরকম SO4-2 আছে না, তাহলে তার যোজনী কত হবে? -2। এটা যোজ্যতা ইলেকট্রন হচ্ছে, বা -2 চার্জ, -2, কিন্তু যোজনী হবে 2, ঠিক আছে, যোজনীটা হবে 2। হাইড্রোক্সিল -1, চার্জ হচ্ছে -1, কিন্তু যোজনী কত? 1, যোজনী হচ্ছে 1। আচ্ছা, সো যৌগমূলক হচ্ছে কি যে মৌলের পরমাণুসমূহ একত্রিত হবে এবং এরা একটা আয়নের মতো কাজ করবে, ঠিক আছে, কিসের মতো কাজ করবে? একটা আয়নের মতো কাজ করবে, তখন সেটাকে আমরা যৌগমূলক বলবো। এবং যৌগমূলকের যোজনী হচ্ছে তার চার্জের সমান। কিসের সমান? তার চার্জের সমান। আচ্ছা, যৌগের রাসায়নিক সংকেত। সো যৌগের রাসায়নিক সংকেত তো একদম ইজি। তোমরা আমাকে বইলো যে এগুলা কি? এগুলো হচ্ছে মৌল। এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের মৌল। আচ্ছা, তারপরে ফসফরাস, সালফার, সিলিকন, এই যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের প্রতীক। এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের প্রতীক। আর এগুলো হচ্ছে আমাদের কি? এক একটা অণু, মানে এই যে দুইটা হাইড্রোজেন পরমাণু একত্রিত হয়ে একটা হাইড্রোজেন অণু তৈরি করছে,
কী তৈরি করছে, এক্ষেত্রেও সেম দেখো, ঠিক আছে। সো এইগুলো হচ্ছে আমাদের একটা মৌল, এগুলো হচ্ছে আমাদের একটা মৌল, এটা একটা মৌল, এটা একটা মৌল, মানে দুইটা হাইড্রোজেন মিলে একটা হাইড্রোজেন অণু তৈরি করছে, হাইড্রোজেন মৌল। এটা দুইটা অক্সিজেন পরমাণু মিলে একটা অক্সিজেন অণু তৈরি করছে, নাইট্রোজেন মিলে নাইট্রোজেন অণু তৈরি করছে। তাহলে হচ্ছে P4S8, এরকম প্রত্যেকটার আলাদা আলাদা সংকেত আছে। সো এগুলো হচ্ছে আমাদের মৌল। যখন আমরা যৌগ লিখব, লাইক আমি লিখতে চাই হচ্ছে যেমন কার্বন এবং অক্সিজেনের মধ্যে একটা যৌগ লিখতে চাই, কার্বন এবং অক্সিজেনের মধ্যে। আচ্ছা, এর আগে আরেকটা কনসেপ্ট লিখে দিই ভাইয়া, সেটা হচ্ছে যেমন NaCl, এই দুইটা মিলে একটা যৌগ তৈরি করছে, সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা, এখানে কি কিছু হবে, এখানে এটাই হবে যে সোডিয়ামের এই যে যোজনী যা আছে সেটা যাবে ক্লোরিনের কাছে, আর ক্লোরিনের যোজনী যেটা আছে সেটা আসবে হচ্ছে সোডিয়ামের কাছে। তো ক্লোরিনের যোজনী একটাকে পরে আসছে হচ্ছে 1, আর সোডিয়ামের যোজনী পরে আসছি 1। তাহলে এখানে আমরা 1 না লিখে ডিরেক্টলি সোডিয়াম ক্লোরাইড লিখে দিতে পারি। আসো, ম্যাগনেসিয়াম এবং হচ্ছে ক্লোরিন, এই দুটোর মধ্যে যদি আমরা যৌগ গঠন করি তাহলে ম্যাগনেসিয়ামের যোজনী কত বলো তো? ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে 2, সেটা যাবে ক্লোরিনের কাছে, আর ক্লোরিনের যোজনী হচ্ছে 1, সেটা আসবে ম্যাগনেসিয়ামের কাছে। তাহলে এই দুটো মিলে হবে আমাদের MgCl2, ঠিক আছে। আসো, তোমরা যোজনীর ক্ষেত্রে একটা জিনিস মনে রেখো, সেটা হচ্ছে যে আমাদের পর্যায় সারণীর গ্রুপ 1, এই গ্রুপ 1 এর মধ্যে আছে হাই, লিনা, কে, রুবি, তারপরে এখানে লিখবা হাই, লিনা, কে, রুবি সেচে ফেলেছে, ঠিক আছে। তাহলে হচ্ছে এখানে FR, এটা ছন্দ দিয়ে মনে রাখবা, হাই, লিনা, কে, রুবি সেচে ফেলেছে, মনে থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের গ্রুপ 1, এবং এই গ্রুপ 1কে বলা হয় ক্ষার ধাতুর গ্রুপ। কি বলা হয়? ক্ষার ধাতুর গ্রুপ। তাহলে দেখো, এটা যদি ইলেকট্রন বিন্যাসটা আমরা একটু করি, তাহলে এটা হবে 1s1, এটা করলে হবে কি বলতো, লিথিয়াম ছিল এটা হচ্ছে 1s2, 2s1, আবার এটা হচ্ছে সোডিয়াম ছিল হচ্ছে 11। তাহলে দেখো 1s2, 2s2, 2p6, 3s1। একটা বিষয় খেয়াল করো, সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে এটা একটা। সো এটা হচ্ছে তার যোজনী। তার মানে গ্রুপ 1 এর তোমার এখান থেকে শুরু করে একদম এই যে ফ্রান্সিয়াম পর্যন্ত যে মৌলগুলো আছে সবগুলো যোজনী হচ্ছে 1, মানে গ্রুপ 1 এর মৌলগুলোর যোজনী হচ্ছে 1। যোজনী কত এটার? যোজনী হচ্ছে 1। আচ্ছা, মনে রাখবা, ঠিক আছে। গ্রুপ 1 এর মৌল হাই, লি, না, কে, রুবি সেচে ফেলেছে, হাই, লি, না, কে, রুবি সেচে ফেলেছে, এই সন্ধ্যা তোমরা এটা মনে রাখতে পারো। আর এই গ্রুপ 1 এর মৌলগুলোকে বলা হয় ক্ষার ধাতুর মৌল বা ক্ষার ধাতু, এবং এটার যোজনী হচ্ছে 1। এটা যোজনী কত বলো তো? যোজনী হচ্ছে 1, মনে থাকবে। এটা যোজনী হচ্ছে আমাদের 1, এটা যোজনী হচ্ছে 1। গ্রুপ 1 এর সবগুলো মৌল, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এগুলোর সবগুলো যোজনী হচ্ছে 1, ঠিক আছে। গ্রুপ 2 এর মৌলগুলোকে বলা হয় মৃৎ ক্ষার। কি বলা হয়? মৃৎ ক্ষার ধাতু। কি ধাতু? মৃৎ ক্ষার ধাতু। মানে এগুলা মাটিতে পাওয়া যায় এবং ক্ষার তৈরি করে, ঠিক আছে। এগুলোকে বলা হয় মৃৎ ক্ষার। কি কি? যে বিরিয়ানি, মুগলাই, কাবাব সারের বাটিতে রাখো, বিরিয়ানি, মুগলাই, কাবাব সারের বাটিতে রাখো, বিরিয়ানি, মুগলাই, কাবাব সারের বাটিতে রাখো, বিরিয়ানি, মুগলাই, কাবাব সারের বাটিতে রাখো। এই নেমোনিক দিয়ে আমরা গ্রুপ 2 এর মৌলগুলোকে মুখস্থ রাখতে পারি। এবং এই গ্রুপ 2 এর মৌলগুলো যদি ইলেকট্রন বিন্যাসটা করি আমরা, লিখতাম বেরিলাম হচ্ছে 4, তাহলে 1s2, 2s2। আবার দেখো এখানে হচ্ছে 12, ম্যাগনেসিয়াম হচ্ছে 12, তাহলে 1s2, 2s2, 2p6, 3s2। আরেকবার দেখো ক্যালসিয়াম হচ্ছে 20, তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d4s। এখানে 2 হবে, এখানে 0 হবে। তাহলে একটা বিষয় খেয়াল করো, আমরা সবগুলো যদি এরকম করি তাহলে প্রতি ক্ষেত্রে একদম শেষ কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 2টা, শেষ কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 2টা। তো আমরা জেনে আসছি যে শেষ কক্ষপথে মোট বিজোড় ইলেকট্রন যেটা, এটা তো তার যোজনী। তাহলে গ্রুপ 2 এর যোজনী কত হবে? গ্রুপ 2 এর যোজনী হবে 2। গ্রুপ 2 এর যোজনী কত বলো তো? গ্রুপ 2 এর যোজনী হচ্ছে 2। গ্রুপ 2 এর যোজনী কত বলো তো? গ্রুপ 2 এর যোজনী হচ্ছে 2। এটা মুখস্থ করে ফেলবা। গ্রুপ 2 এর যোজনী হচ্ছে 2।
আচ্ছা, এখন আসো গ্রুপ 2 যোজনী হচ্ছে 2। তো যোজনীটা এভাবে মনে রাখবা। আবার আরেকটা জিনিস লিখে রাখি, সেটা হচ্ছে যে আমাদের গ্রুপ 1 সেটাকে বলা হয় ক্ষার ধাতুর গ্রুপ। কি বলা হয়? ক্ষার ধাতুর গ্রুপ, ক্ষার ধাতু। গ্রুপ 2 এটাকে বলা হয় মৃৎ ক্ষার ধাতু। কি বলা হয়? মৃৎ ক্ষার ধাতুর গ্রুপ। কি ধাতুর গ্রুপ? মৃৎ ক্ষার ধাতুর গ্রুপ। ঠিক আছে, তারপর হচ্ছে গ্রুপ 3 থেকে হচ্ছে 12, এটাকে বলা হয় ডি গ্রুপ। কি গ্রুপ? ডি গ্রুপের মৌল। ডি গ্রুপের মৌল। 4 থেকে 11, 4 থেকে 11 এটাকে বলা হয় অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌল, অবস্থান্তর মৌল। কি বলা হয়? অবস্থান্তর মৌল। কি বলা হয় বলো তো ভাইয়া? অবস্থান্তর মৌল। ঠিক আছে, আচ্ছা গ্রুপ 15, গ্রুপ 15। সো গ্রুপ 15 মৌলগুলোকে বলা হয়, এখানে লিখে রাখি, গ্রুপ 15 এগুলোকে বলা হয় মুদ্রা ধাতুর গ্রুপ। কি ধাতু? মুদ্রা ধাতু। প্রাচীনকালে এগুলো দিয়ে মুদ্রা তৈরি করা হতো। ঠিক আছে, সো এইগুলোর মধ্যে আমি যদি একটু লিখি, সেটা হচ্ছে যে আমি একটু লেখার চেষ্টা করি। এখানে দেখো, এখানে হচ্ছে কপার, তারপর হচ্ছে সিলভার, তারপর হচ্ছে গোল্ড। ঠিক আছে, এই যে কপার, সিলভার, গোল্ড, এই তিনটার মধ্যে এই দুটোকে বলা হয় বিরল মৃত্তিকা। ঠিক আছে, বা অভিজাত ধাতু বলতে পারো, অভিজাত ধাতু। ঠিক আছে, আর তিনটাকে একত্রে বলা হয় মুদ্রা ধাতু, কারণ প্রাচীনকালে এগুলো দিয়ে স্বর্ণ মুদ্রা, রূপ মুদ্রা বা এই যে কপার আছে এগুলোর মুদ্রা তৈরি করা হতো। আচ্ছা, গ্রুপ যে 16 আছে এটাকে বলা হয়, এই গ্রুপ 16কে বলা হয় চালকুজেন। চালকুজেন, গ্রুপ 16কে বলা হয় চালকুজেন। এবং গ্রুপ 17কে বলা হয় তোমার হ্যালোজেন। কি বলা হয়? হ্যালোজেন, হ্যালোজেন। অ্যান্ড লাস্ট হচ্ছে গ্রুপ 18, সেটাকে বলা হয় নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় মৌল বা নিষ্ক্রিয় গ্যাস বলতে পারো, যেটাই তোমরা বলো নোবেল গ্যাস। ঠিক আছে, এগুলো একটু মনে রাখলে তোমাদের জন্য হেল্প হবে অনেক। ঠিক আছে, আচ্ছা এই জায়গায় একটু ভুল করছি, সেটা হচ্ছে যে এইখানে আমাদের গ্রুপ 15 যেটা, এই গ্রুপ 15কে বলা হয় নিকটুজেন। কি বলা হয়? নিকটুজেন বলা হয়। কি বলা হয় বলো তো? নিকটুজেন। ঠিক আছে, আর এই যে আমাদের গ্রুপ 11-র মধ্যে আছে তোমার হচ্ছে কপার, সিলভার, তারপর হচ্ছে সোনা, যেটা অরাম। সো এগুলো একটু মনে রাখলে তোমাদের জন্য হেল্প হবে আর কি, তোমাদের যোজনীটা মনে রাখতে হেল্প হবে। যেমন হচ্ছে আমাদের গ্রুপ 17, এটাকে কি বলা হয়? হ্যালোজেন। কি বলা হয়? হ্যালোজেন বলা হয়। এবং এই গ্রুপ 17 হ্যালোজেন এর সবগুলা, যেমন হচ্ছে কি ফ্লোরিন, তো হচ্ছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ঠিক আছে, তারপরে অ্যাস্টাসাইন, টেনাসাইন। সো এই যে গ্রুপ 17-এর সবগুলার মৌল দেখবা ইলেকট্রনিক্স করে শেষে কি আসে। যেমন হচ্ছে আমি একটু তোমাদেরকে করে দেখাইলে ভালো হতো। দাঁড়াও, গ্রুপ 17। সো চলো আমরা একটু করে ফেলি ইলেকট্রোমিনাসটা। সেটা হচ্ছে যে প্রথমে ফ্লোরিন করি 9, তাহলে দেখো 1s2, 2s2, 2p5। আরেকবার ফ্লোরিন, তারপরে ক্লোরিন হচ্ছে কত? 17, 1s2, 2s2, 2p6, হচ্ছে 3s2, 3p5। তারপর হচ্ছে কী বলতো? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, তারপর হচ্ছে কি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। সো এগুলো করলে আমরা শেষ কক্ষপথে কী পাবো? এখানে দেখো 7টা, এখানে হচ্ছে কি ঠিক আছে। তো ভাইয়া যেখানে ছিলাম আর কি, সাউন্ড কি রেকর্ড হচ্ছে একটু চেক করে নিই তো। হ্যাঁ, সাউন্ড তো ঠিক আছে, ওকে। সো ভাইয়া যেখানে ছিলাম, যৌগের রাসায়নিক সংকেত গ্রুপ 17। আচ্ছা, তো আমরা সবসময় দেখবো কি, এখানে দেখবো হচ্ছে 4s2, তারপর হচ্ছে 4p5, ঠিক আছে। সো প্রতি ক্ষেত্রে আমরা দেখবো কি, যে ওদের যদি মোটামুটি একটা ইলেকট্রন হয়ে যেত, ঠিক আছে, একটা ইলেকট্রন যদি কেউ দিয়ে দিত ওদেরকে, তাহলে ওরা কিন্তু অষ্টকপূর্ণ হয়ে যেত। সো এক্ষেত্রে ওদের লাগবে কয়টা ইলেকট্রন? একটা ইলেকট্রন লাগবে। সো ওরা একটা ইলেকট্রন গ্রহণ করবে। সো আমরা জানি কি, যে অষ্টক পূরণ করার ক্ষেত্রে ইলেকট্রন ত্যাগ অথবা গ্রহণ, জয়টা ইলেকট্রন ত্যাগ করবে অথবা গ্রহণ করবে, ওইটা তার যোজনী। তাহলে গ্রুপ 17 এর যোজনী হচ্ছে সব সময় যোজনী 1, ঠিক আছে, এটা মনে রাখবা। সো রাসায়নিক সংকেত, আসো সোডিয়াম, ক্লোরিন, এই দুটার মধ্যে ক্লোরিনের যোজনী যাবে এইটার পাশে আর সোডিয়ামের যোজনী যাবে এইটার পাশে, তাহলে এটা যৌগ কী হবে? সোডিয়াম ক্লোরাইড। আসো ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়ামের যোজনী 2 এখানে যাবে আর ক্লোরিনের যোজনী 1 এখানে আসবে, ঠিক আছে। তাহলে এটা আমরা একসাথে লিখতে পারি MgCl2। আরেকবার অ্যালুমিনিয়াম এবং হচ্ছে
ক্লোরিন। এই দুটার মধ্যে অ্যালুমিনিয়ামের যোজনী যাবে ক্লোরিনের পাশে, ক্লোরিনের যোজনী আসবে অ্যালুমিনিয়ামের পাশে, এই দুইটা মিলে হবে AlCl3। ঠিক আছে? আচ্ছা, এখন আসো আরও কয়েকটা লিখি আমরা, যেমন KCl। পটাশিয়ামের যোজনী হচ্ছে 1 যাবে ক্লোরিনের পাশে, আর ক্লোরিনের যোজনী হচ্ছে 1 আসবে পটাশিয়ামের পাশে, তাহলে লিখতে পারি KCl। ওকে, সো এইভাবে করে কিন্তু আমরা আমাদের রাসায়নিক সংকেতগুলা লিখতে পারি। সো আরেকবার আসো আমরা লিখি অধাতুগুলা, কার্বন এবং অক্সিজেন। অক্সিজেনের যোজনী হবে 2, এখানে যাবে, আর কার্বনের যোজনী হচ্ছে 4, এখানে যাবে। তাহলে আমরা যদি একটু ভাগ করার চেষ্টা করি 2 দ্বারা, তো এখানে হবে ভাগ করলে ভাগফল 1, অক্সিজেনের ভাগফল হবে 2, সো এখানে CO2। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, এরকম অনেকগুলোই আছে, যেমন হচ্ছে সালফার এবং অক্সিজেন। অক্সিজেনের হচ্ছে 2 এখানে যাবে, সালফারের হচ্ছে ধরো 4, তো এখানে হচ্ছে এরকম ভাগ করলে কিন্তু S1O2, সো SO2। ঠিক আছে? সো এইরকম করে কিন্তু আমরা আমাদের রাসায়নিক সংকেতগুলো লিখে রাখতে পারি। আচ্ছা, এরপরে কি? এরপর হচ্ছে আমাদের আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত। আণবিক সংকেত এবং কি গাঠনিক সংকেত। আণবিক সংকেত কি এবং গাঠনিক সংকেত কি? গাঠনিক মানে হচ্ছে তার স্ট্রাকচারটা কীরকম হবে, আর আণবিক মানে হচ্ছে তার যে হাইড্রোজেন, অক্সিজেন বা মৌলগুলো কতটা আছে, কীভাবে আছে এটা। সো আমি যদি একটু লিখি ভাইয়া যে মিথেন, এখানে হচ্ছে হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1 এখানে আসছে, আর কার্বনের যোজনী হচ্ছে 4 ওইখানে গেছে। সো এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের মিথেন। এটা কি? এটার নাম হচ্ছে মিথেন। এবং এই মিথেন গ্যাসটা মনে রাখবে একটা ইনফরমেশন, বাংলাদেশে যে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় এর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে থাকে হচ্ছে আমাদের মিথেন। ওকে, সো মিথেনের এটা হচ্ছে তার আণবিক সংকেত, আর গাঠনিক সংকেতটা কী হবে? সেটা হবে যে কার্বন এরকম, তার 4টা হাতে 4টা হাইড্রোজেন বসে যাবে। যেহেতু হচ্ছে এখানে হাইড্রোজেনের যোজনী 1, তার মানে তার বন্ড বা হাত হবে একটা, এই হাইড্রোজেনের হাত হবে একটা, এই হাইড্রোজেনের হাতও হবে একটা, তার মানে তার যোজনী 1 জন্য এই হাইড্রোজেনের হাত হবে একটা। কিন্তু কার্বনের যোজনী হচ্ছে 4, এজন্য তার 4টা হাত। ঠিক আছে? সো এটা হচ্ছে মিথেনের গাঠনিক সংকেত। আসো আরেকটা দেখি, C2H4। C2H4 এখানে হচ্ছে আমাদের এটার নাম হচ্ছে ইথিন। এটার নাম কি বলতো? ইথিন। যখন আমরা হাইড্রোকার্বন, জৈব যৌগ, পর্বজীবাশ্ম চ্যাপ্টারে তখন আমরা দেখবো এটার নাম হচ্ছে ইথিন। সো ইথিনের এটা হচ্ছে আণবিক সংকেত, আর এর গাঠনিক সংকেতটা হবে এরকম যে সি। ঠিক আছে? এটা হচ্ছে ইথিনের গাঠনিক সংকেত। বুঝতে পারছো? সো এরকম আরেকটা জিনিস দেখাই দিই ভাইয়া তোমাদেরকে, সেটা হচ্ছে যে আমরা গ্লুকোজ, আমরা দেখছি যে ফটোসিনথেসিসে আমাদের গ্লুকোজটা তৈরি হয়, একটা কার্বোহাইড্রেট, সেটা হচ্ছে যে C6H12O6, এটা হচ্ছে আমাদের গ্লুকোজ। ঠিক আছে? সো গ্লুকোজের যদি আমরা এটা হচ্ছে আণবিক সংকেত, যদি গাঠনিক সংকেতটা লিখতে চাই সেটা হবে CHO, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, CH2OH। সো গ্লুকোজের ক্ষেত্রে আমাদের 3 নম্বর কার্বনে একটু পরিবর্তন হবে। সো এখানে আমরা দিয়ে দিব হচ্ছে OH, বাকিগুলোতে H দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের গ্লুকোজের কি? আমাদের গাঠনিক সংকেত। এটা হচ্ছে আমাদের গ্লুকোজের স্ট্রাকচার, আর এটা হচ্ছে আমাদের গ্লুকোজের আণবিক সংকেত। ঠিক আছে? সো আমরা চাইলে এটা এভাবে লিখতে পারি। সো এটা আমাদের অতটা লাগবে না। ঠিক আছে? এটা লাগবে না, এটা হচ্ছে স্ট্রাকচার। তো অনেকভাবে লেখা যায়, বাট আমাদের আণবিক সংকেতটা এইভাবে লিখতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আণবিক সংকেত, আর এগুলো হচ্ছে আমাদের স্ট্রাকচার। ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের স্ট্রাকচার। রিং স্ট্রাকচার আছে, তারপর হচ্ছে শেফার্স মেথড, অনেক কিছুই আছে, বাট আমরা এগুলো দেখবো না। তো কোনো যৌগের তোমার হচ্ছে আণবিক সংকেত, আচ্ছা এগুলো হচ্ছে কি মানে সমানুকরণ, আমি পরের টপিকে দেখা দিচ্ছি। তারা আচ্ছা এটা পড়ে ফেলি, অষ্টক এবং দুইয়ের নিয়ম। অষ্টক এবং দুইয়ের নিয়ম এটা খুবই চমৎকার একটা টপিক, অষ্টক এবং দুইয়ের নিয়ম। আমি একটু আগে বলে আসছি যে অষ্টক হচ্ছে কি বা দুইয়ের নিয়ম, এটা অনেকটা এরকম যে প্রত্যেকটা মৌলই চায় যে অষ্টক পূর্ণ করতে, মানে তারা স্থিতিশীলতা অর্জন করতে। সো স্থিতিশীলতা অর্জন করার জন্য এরকম অক্টেট এবং হচ্ছে আরেকটা
ডুয়েট, ঠিক আছে। সো এই দুইটা নিয়ম আছে, এই দুইটা নিয়ম মেনে প্রত্যেকটা মৌল চায় যে স্থিতিশীলতা অর্জন করতে। সো একটু আগে আমরা লিখছিলাম যে সোডিয়াম, সো সোডিয়াম এর ইলেকট্রন বিন্যাস যদি করি আমরা 1s2 2s2 2p6 3s1। সো সোডিয়াম কী করবে, সোডিয়াম যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে সোডিয়াম প্লাস হয়ে যাবে। সোডিয়াম প্লাস হইলে এটা আমাদের চলে যাবে, এটা আমাদের কী হয়ে যাবে, চলে যাবে। যদি এটা চলে যায় তাহলে দেখো এই পর্যন্ত কিন্তু আমাদের এস এবং পি, মানে এই যে সর্বশেষ কক্ষপথে কিন্তু 8টা ইলেকট্রন হয়ে গেল। আর এই যে সোডিয়াম প্লাস তার ইলেকট্রন হচ্ছে 10টা, যা হচ্ছে নিয়নের সমান, যা কিসের সমান, নিয়নের সমান। এবং নিয়ন কি, নিয়ন হচ্ছে একটা নিষ্ক্রিয় মৌল। সো এই সোডিয়াম সবসময় চেষ্টা করবে কি, যাতে নিয়নের ইলেকট্রন বিন্যাসটা অর্জন করতে পারে, তাহলে সে অধিক স্থিতিশীল হয়ে যাবে। তারপরে আমরা দেখছি যে ক্লোরিন, ক্লোরিন হচ্ছে 17। সো ক্লোরিন কী করবে দেখি আমরা, ক্লোরিন ইলেকট্রন বিন্যাস অনেকবার করছি আমরা, 1s2 2s2 2p6 3s2 3p5। দেখো এখানে পিতে কিন্তু কয়টা আছে, 5টা আছে। সো এখানে যদি আরেকটা ইলেকট্রন আসতো তাহলে কিন্তু এখানে 6 হয়ে যেত, তার মানে এখানে 8টা হয়ে যেত। এখানে আসে হচ্ছে আমাদের 7টা ইলেকট্রন, সো 8টা কিন্তু অধিক স্থিতিশীল, ঠিক আছে। সো এখানে 8 হওয়ার জন্য কি করবে, 8 হওয়ার জন্য একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে, তার মানে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস হয়ে যাবে, এবং এই ক্লোরিন মাইনাসটা 17 ছিল আগে, একটা ইলেকট্রন গ্রহণ করার কারণে এখন হয়ে গেছে টোটাল 18টা ইলেকট্রন, যা হচ্ছে আর্গনের ইলেকট্রন বিন্যাস। এবং এই ক্লোরিন দেখো চেষ্টা করছে সবসময় যে আর্গনের ইলেকট্রন বিন্যাস, আর্গন হচ্ছে 18তম মৌল, এবং এই আর্গনটা হচ্ছে কি যে নিষ্ক্রিয় মৌল, ঠিক আছে, সহজে কারোর সাথে বিক্রিয়া করতে চায় না। সো এই ক্লোরিনটা সবসময় চেষ্টা করবে যে আর্গনের ইলেকট্রন বিন্যাসটা লাভ করতে, যাতে সে স্থিতিশীল হতে পারে। তো সবগুলাই, যেমন হচ্ছে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম কত বলো তো, এটা হচ্ছে 12। সো ম্যাগনেসিয়াম কী করবে, 2টা ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2+ হবে, এবং এই যে ম্যাগনেসিয়াম 2+, তার মানে তার ইলেকট্রন হচ্ছে 10টা, সেটা হবে নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করবে। অ্যালুমিনিয়ামও সেম, অ্যালুমিনিয়াম হচ্ছে 13। সো অ্যালুমিনিয়াম কী করবে, 3টা ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে অ্যালুমিনিয়াম 3+ হয়ে যাবে। অ্যালুমিনিয়াম 3+ হচ্ছে আমাদের নিয়নের ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে, নিয়ন। সো নিয়ন হচ্ছে একটা নিষ্ক্রিয় মৌল। মানে প্রত্যেকটা মৌলই চেষ্টা করবে কি যে তার সর্বশেষ কক্ষপথে যাতে 8টা ইলেকট্রন থাকে অথবা 2টা ইলেকট্রন থাকে। এস এর জন্য 2টা ইলেকট্রন, আর পি তারপরে মোটামুটি সর্বশেষ কক্ষপথে অষ্টকের নিয়ম যেটা আছে আর কি, অষ্টকের নিয়ম হচ্ছে যে সর্বশেষ কক্ষপথে টোটাল 8টা ইলেকট্রন রাখার চেষ্টা করবে, যাতে তারা নিষ্ক্রিয় মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারে। এটা ছিল হচ্ছে আমাদের অষ্টকের নিয়ম। আরেকটা দেখাই তোমাদেরকে, যেমন হচ্ছে হিলিয়াম। হিলিয়াম কি 1s2, তাহলে দেখো তার কিন্তু মোটামুটি এস অরবিটাল মোটামুটি ফিল আপ আছে। আবার দেখো আমরা চেষ্টা করি লেখার, সেটা হচ্ছে কি যে লিথিয়াম। সো লিথিয়ামে কি করবে, একটা ইলেকট্রন ত্যাগ করলে লিথিয়াম প্লাস হয়ে যাবে, লিথিয়াম প্লাস হয়ে যাবে। দেখো লিথিয়ামের যদি ইলেকট্রন বিন্যাসটা আমরা করি তাহলে সেটা হবে 1s2 2s1 2s1। সো লিথিয়াম যদি কি করে, লিথিয়াম যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে লিথিয়াম প্লাস হয়ে গেল, তার মানে তার এই যে একটা ইলেকট্রন এখান থেকে দিয়ে দিল, তার মানে তার সর্বশেষ কক্ষপথ এইটা, এবং এইটার মধ্যে আছে 2টা ইলেকট্রন, তার মানে তার ডুয়েট যেটা সেটা ফিল আপ হয়ে গেল, ঠিক আছে। এটাকে বলা হয় দ্বিত্ব, মেবি বানানটা এরকম। সো সবাই মানে এই যে 1 2 বা 3 এই যে রেঞ্জের মৌলগুলা, ওরা চাবে হচ্ছে দ্বিত্ব ফিল আপ করতে, এবং বাকি যে মৌলগুলো আছে ওরা চেষ্টা করবে কি যে অষ্টক নিয়মটা ফিল আপ করতে। সরি, এখন আসো, এটা হচ্ছে আমাদের নিষ্ক্রিয় গ্যাস এবং স্থিতিশীলতা। সো নিষ্ক্রিয় গ্যাস তো অবশ্যই লাগবে আমাদের। নিষ্ক্রিয় গ্যাসগুলোর মধ্যে কী কী আছে আমি যদি একটু বলার চেষ্টা করি, আমি তোমাদেরকে একটু ভিন্ন কালারে দেখাই দিই। নিষ্ক্রিয় মৌল হচ্ছে আমাদের 18তম গ্রুপ, এবং এই 18তম গ্রুপের মধ্যে এগুলোকে বলা হয় নোবেল গ্যাস, NOBLE, নোবেল গ্যাস। এবং এগুলো হচ্ছে তোমার এনভায়রনমেন্টে পাওয়া যায় এক্সেপ্ট RN, মানে এগুলো ছাড়া, এটা ছাড়া বাকি যে 5টা আছে, ঠিক আছে, বাকি 5টা হচ্ছে পরিবেশে বা আমাদের বায়ুমণ্ডলে পাওয়া যায়, বায়ুমণ্ডলে অ্যাভেলেবল, ঠিক আছে, পাবো, বায়ুমণ্ডলে পাবো। এবং এটা হচ্ছে বায়ুমণ্ডলের মোটামুটি 1%, টোটাল মানে হচ্ছে আমাদের মোট বায়ুমণ্ডলের 1% হচ্ছে এই গ্যাসগুলা। এবং এই গ্যাসগুলোর মধ্যে একদম শেষে আমরা যদি বলি যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানেসন, ঠিক আছে, OG। সো এগুলোর মধ্যে একদম শেষে যে RN এবং হচ্ছে OG, এগুলো হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি, বা এগুলো হচ্ছে তেজস্ক্রিয় মৌল, এগুলো হচ্ছে তেজস্ক্রিয় মৌল। কী মৌল? তেজস্ক্রিয় মৌল, এটা মনে রাখবা। আর এই তো
এটা তোমার হচ্ছে কি আমাদের পরিবেশে বায়ুমণ্ডলে পাওয়া যাবে না, বাকি 5টা পাওয়া যাবে। ঠিক আছে, তো আসো আমরা এগুলো একটু ইলেকট্রোবিন্যাস খেয়াল করার চেষ্টা করি। প্রথম হচ্ছে হিলিয়াম, হিলিয়াম হচ্ছে 2, যদি আমি লিখি তাহলে 1s2, ঠিক আছে। তারপর হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। সো 2, তারপর হচ্ছে এটা 10, এটা হচ্ছে 18, এটা হচ্ছে 36, এটা হচ্ছে 54, আর বাকিটা না লিখি, এটা লাগবে না, বাকিগুলো আমাদের এই পর্যন্ত লিখলেই হয়ে যাবে। অর্গানিজম OG আছে, কই লিখবো? OG হচ্ছে 118, ধরো OG হচ্ছে আমাদের 118, আর এটা মেবি হচ্ছে ধরো একটু দেখে নিই আমাদের OG যেটা, OGটা হচ্ছে আর এন হচ্ছে 86, ঠিক আছে, 86। ওকে, সো এগুলো ছিল হচ্ছে আমাদের নিষ্ক্রিয় মৌলগুলো, এবং এগুলোর যদি ইলেকট্রোবিন্যাস খেয়াল করি তাহলে এটা হচ্ছে 1s2, 2s2, 2p6, ঠিক আছে। এটা হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তারপরে কি 18টা না, তাহলে দেখো তো 10, 12, 18, হ্যাঁ এদিকে আর লাগতেছে না আমাদের, এই যে 18টা হয়ে গেল। এটা যদি করি আমরা 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10, 4s2, তারপর হচ্ছে কি 4p6, ঠিক আছে। দেখো এটা কিন্তু হয়ে গেল। তারপরে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10, 4s2, 4p6, 4d10, 4s14, তারপর হচ্ছে 5s2, তারপর কি 5s, 5p6। সো এটা আমাদের গুনলে দেখবা যে 54টা হয়ে গেছে, দেখি তো 10, 18, 38, 40, 46, তারপর হচ্ছে 46, এটা কি বেশি হয়ে গেল না? 54, একটা মিনিট। আচ্ছা, এটা আপাতত আমাদের লাগতেছে না, আমাদের ক্রিপ্টন পর্যন্ত পড়লে কিন্তু হয়ে যাবে। মানে তোমরা একটা জিনিস খেয়াল করতেছো কিনা আমি জানি না, যে দেখো এখানে কিন্তু আমাদের মোট ইলেকট্রন 8টা, কয়টা? 8টা। এখানে দেখো কয়টা? সর্বশেষ কক্ষপথে 8টা। এখানে দেখো কয়টা? সর্বশেষ কক্ষপথে 8টা। অর্থাৎ আমাদের বাকিগুলোতেও এরকম 8টা 8টা 8টা, সর্বশেষ কক্ষপথে এরকম ইলেকট্রনটা কি তোমার হচ্ছে কি 8টা হয়ে যাচ্ছে। তার মানে এটা যে সর্বশেষ কক্ষপথে আমাদের মোটামুটি কি ফিল আপ হয়ে যাচ্ছে, মানে ইলেকট্রন দান করার প্রবণতা থাকবে না, গ্রহণ করার প্রবণতাও থাকবে না, অর্থাৎ এটা হচ্ছে অধিক স্থিতিশীল। ঠিক আছে, দেখো সর্বশেষ কক্ষপথে কিন্তু 8টা হয়ে গেছে। ঠিক আছে, যেমন আমরা আবার এটা দেখো, এটা কিন্তু দ্বিতীয় বা 2 এর নিয়ম ফলো করছে। এটা বাকিগুলো যেগুলো আছে এগুলো সবগুলো কিন্তু অষ্টক নিয়মটা ফলো করে, বা সর্বশেষ কক্ষপথে তার মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8টা, এজন্য সে কারো কাছ থেকে ইলেকট্রন আনবেও না, কাউকে ইলেকট্রন দানও করবে না। সো এটা ছিল হচ্ছে আমাদের নিষ্ক্রিয় গ্যাসে এবং তাদের স্থিতিশীলতা। যদি আমরা এরপরে যাই, সেটা হচ্ছে আমাদের রাসায়নিক বন্ধন এবং বন্ধন গঠনের কারণ। তো রাসায়নিক বন্ধন কি? রাসায়নিক বন্ধন হচ্ছে যে রাসায়নিক বন্ধন কি, ক্লিন করে ফেলি এটা। রাসায়নিক বন্ধন হচ্ছে যে একটা মৌল আরেকটা মৌলের সাথে কীভাবে যুক্ত হবে। ঠিক আছে, একটা মৌল আরেকটা মৌলের সাথে কীভাবে যুক্ত হবে, বা আমরা জানি পর্যায় সারণীর মধ্যে অনেক ধরনের ধাতু আছে বা অধাতু আছে, উপধাতু আছে। সো এই যে ধাতুগুলা, যেমন পর্যায় সারণীর 1 নং গ্রুপ হচ্ছে ধাতু, 2 নং গ্রুপ হচ্ছে মৃৎক্ষার ধাতু, তারপর হচ্ছে কি অবস্থান্তর ধাতু আছে, তাদের ডি অরবিটালে 1 থেকে 9 পর্যন্ত ইলেকট্রন থাকে, এবং এই অবস্থান্তর মৌলগুলোর কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, যেমন এরা রঙিন যৌগ গঠন করবে, এরা বিক্রিয়ার প্রভাবক হিসেবে কাজ করবে, এরা জটিল যৌগ গঠন করবে। সো জটিল যৌগ কীরকম, যে আমি যদি লেখার চেষ্টা করি যে K4, তারপরে কি FeCN6, যেমন এটা কিন্তু একটা জটিল যৌগ। সো এরকম জটিল যৌগ গঠন করবে, এগুলো হচ্ছে অবস্থান্তর মৌল, অবস্থান্তর ধাতু বলতে পারো। তারপর হচ্ছে অধাতু আছে, তারপরে অধাতুগুলোর মধ্যে আছে নিক্টোজেন, চালকোজেন, হ্যালোজেন, আর একদম শেষে যেটা পাইলাম সেটা হচ্ছে আমাদের নিষ্ক্রিয় গ্যাস 18তম গ্রুপ। 18তম গ্রুপের মৌলগুলো হচ্ছে আমাদের নিষ্ক্রিয় গ্যাস। ঠিক আছে, সো রাসায়নিক বন্ধন হচ্ছে যে একটা মৌলের সাথে আরেকটা মৌল কীভাবে যুক্ত হয়,
এই যুক্ত হওয়ার যে প্রসেসটা এটাকে বলা হয় রাসায়নিক বন্ধন গঠন। আমি যদি লিখি যে কার্বন এবং হচ্ছে অক্সিজেন, এই কার্বন এবং অক্সিজেন দুইজনের সাথে একটা মূলের সাথে যুক্ত হয়ে CO2 তৈরি করলো। তারপর হচ্ছে কি যেমন এটা এরকম হবে আর কি। তারপর হচ্ছে যেমন হচ্ছে কি কার্বনের সাথে যখন হাইড্রোজেন যুক্ত হয়, ঠিক আছে, ধরো এরকম CH4 হইল, মানে জাস্ট একদম সিম্পল মনে করো তোমরা এরকম, ঠিক আছে। অথবা ধরো তোমার কি যে হাইড্রোজেনের সাথে অক্সিজেন যুক্ত হইলো, ঠিক আছে, যুক্ত হয়ে কী তৈরি করলো, পানি তৈরি করলো, কী তৈরি করলো, পানি তৈরি করলো। আর আরেকটা লাইক এরকম, এখানে তোমার হচ্ছে কি CO2 হবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা লাইক তোমাদেরকে বলি যে হচ্ছে সোডিয়াম প্লাস ক্লোরিন, তাহলে NaCl। তারপর হচ্ছে ধরো ম্যাগনেসিয়াম প্লাস ক্লোরিন, তাহলে কী হইল, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তাহলে দেখো এই যে আমি যৌগগুলো লিখলাম, এই যে এখানে দেখো তোমরা, এখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়েছে, মিথেন গ্যাস তৈরি হয়েছে, পানি তৈরি হয়েছে, এখানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড লবণ তৈরি হয়েছে, এখানে একটা লবণ তৈরি হয়েছে। এই যে বিষয়গুলো তুমি একটু খেয়াল করো, কীভাবে হয়েছে এগুলো, অবশ্যই রাসায়নিক বন্ধনের মাধ্যমে হয়েছে। তো এই রাসায়নিক বন্ধন হচ্ছে আমাদের মোটামুটি 3 প্রকার। রাসায়নিক বন্ধন কয় প্রকার বলতো, মোটামুটি আমাদের 3 প্রকার। প্রথমটা হচ্ছে আমাদের আয়নিক বন্ধন। কী বন্ধন, আমাদের আয়নিক বন্ধন। কী বন্ধন, আয়নিক বন্ধন, আয়নিক বন্ধন। তারপরে হচ্ছে কি আমাদের সমযোজী বন্ধন। কী বন্ধন, সমযোজী বন্ধন। 2 নম্বরটা হচ্ছে আমাদের সমযোজী বন্ধন। 3 নম্বরটা হচ্ছে আমাদের ধাতব বন্ধন। কী বন্ধন, ধাতব বন্ধন। সো এই 3 প্রকারের বাইরেও অনেক ধরনের রাসায়নিক বন্ধন আছে, বাট আমরা বেসিক্যালি এই 3 ধরনের রাসায়নিক বন্ধন নিয়ে আলোচনা করব আমাদের আজকের স্লাইডে। এখন আসলে আমাদের আয়নিক বন্ধন জিনিসটা কি, আয়নিক বন্ধন। এই আয়নিক বন্ধন জিনিসটা কি, আয়নিক বন্ধন হচ্ছে যে ধাতু ইলেকট্রন ত্যাগ করবে। ধাতু ইলেকট্রন কী করবে, ধাতু ইলেকট্রন ত্যাগ করবে। ধাতু ইলেকট্রন কী করবে বলো তো ভাইয়া, ধাতু ইলেকট্রন ত্যাগ করবে। এবং অধাতু কী করবে, অধাতু সেই ইলেকট্রনটা গ্রহণ করবে। অধাতু সেই ইলেকট্রনটা কী করবে, গ্রহণ করবে। অধাতু সেই ইলেকট্রনটা গ্রহণ করবে। ধাতু ইলেকট্রন ত্যাগ এবং অধাতু ইলেকট্রন গ্রহণ, এই ত্যাগ এবং গ্রহণের মাধ্যমে যে ধাতুগুলা এবং অধাতুগুলোর মধ্যে যে বন্ধন তৈরি হবে, সেই বন্ধনকে বলা হবে আয়নিক বন্ধন। যেমন হচ্ছে সোডিয়াম একটা ধাতু, সোডিয়াম হচ্ছে 11তম মৌল, সে একটা ইলেকট্রন ত্যাগ করলো। যারা ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে বলা হয় ধাতু। ধাতুর আরও অনেক ধরনের ক্যারেক্টারিস্টিক্স আছে, এর মধ্যে একটা ক্যারেক্টারিস্টিক যে ধাতুরা ইলেকট্রন ত্যাগ করে। সো যেহেতু সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করবে, তার মানে সোডিয়াম প্লাস হবে। আবার ধরো ক্লোরিন আছে 17, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে কী হবে বলতো, Cl মাইনাস হবে। Cl কী হবে, Cl মাইনাস হবে। সো আমরা যদি একটু লেখার চেষ্টা করি, এটা কেটে দিলাম, সোডিয়াম প্লাস ক্লোরিন NaCl। সেখানে আমরা সমতা করার জন্য কিন্তু এখানে 2 দিতে পারি, যে 2টা সোডিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করে 2টা সোডিয়াম প্লাস তৈরি করলো। ক্লোরিন গ্যাসটা Cl2 2টা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন 2Cl মাইনাস হইল। এটা না লিখলাম আমরা, জাস্ট আপাতত মনে করো যে তোমরা একটা সোডিয়ামে একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস, আর ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস হইল, করে তারা এই যে একটা যৌগ তৈরি করলো, সেটা হচ্ছে কি আমাদের সোডিয়াম ক্লোরাইড যৌগ। সোডিয়াম ক্লোরাইড যৌগ। সো এই যে এটা হচ্ছে আয়নিক বন্ধন। কী বন্ধন, আয়নিক বন্ধন। কী বন্ধন বলতো, আয়নিক বন্ধন। আমি একটু এখানে ড্র করে দেখাই। যেমন এটা হচ্ছে আমাদের সোডিয়াম, ঠিক আছে, এখানে দিলাম 2টা আর বাকি দিলাম হচ্ছে 8টা। সর্বশেষ কক্ষপথে আছে হচ্ছে আমাদের কয়টা ইলেকট্রন, একটা ইলেকট্রন। এটা হচ্ছে আমাদের সোডিয়াম, ঠিক আছে। আবার ক্লোরিন আঁকাই, ক্লোরিনের এখানে হচ্ছে আমাদের 2টা, 2 4 6 8 10 12 14 15, ধরো 2 আর 10 12 14 16 আর 1 17। সো এই সোডিয়াম কী করবে, এটা হচ্ছে আমাদের ক্লোরিন। এই সোডিয়াম কী করবে, তার এই যে ইলেকট্রন এখানে একটা আছে, এইটা এখানে দিয়ে দিবে। কী করবে, এখানে দিয়ে দিবে। তাহলে তার এই শেলটা ধরো ভেনিশ হয়ে গেল। তাহলে এখানে 2টা শেলের মধ্যে তার টোটাল ইলেকট্রন হচ্ছে মোটামুটি 10টা, যা হচ্ছে নিয়নের ইলেকট্রন বিন্যাস, যা হচ্ছে নিয়নের ইলেকট্রন বিন্যাস মতো, ঠিক আছে। আবার এখানে ক্লোরিনের একটা ইলেকট্রন লাগবে তার অষ্টক পূর্ণ হইতে,
তাহলে সে এই ইলেকট্রনটা এখানে চলে আসলে তার কিন্তু অষ্টক পূর্ণ হয়ে যাচ্ছে, তখন এক্ষেত্রে সে কী করবে, আর্গনের ইলেকট্রোমিনাসটা লাভ করবে। বুঝতে পারছো? আর্গনের ইলেকট্রোমিনাসটা লাভ করবে। তাহলে দেখো তার 10টা হয়ে গেল আর তার 18টা হয়ে গেল। তাহলে এই যে দেখো এক ধরনের আকর্ষণ, এটাকে বলা হয় আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন, ঠিক আছে? এই যে ধাতু ইলেকট্রন ত্যাগ করলো, অধাতুটা ইলেকট্রন গ্রহণ করলো, এই ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণ এর মাধ্যমে যে বন্ধনটা তৈরি হইলো এটাকে বলা হয় আয়নিক বন্ধন। কি বলা হয়? আয়নিক বন্ধন। অর্থাৎ ধাতু ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়, অধাতুটা ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় এবং তারা পরস্পরের সাথে যুক্ত হয়ে মাঝখানে একটা অ্যাট্রাকশন, এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড যৌগকরণ করে। তাহলে এটা হচ্ছে আমাদের আয়নিক যৌগ। আয়নিক যৌগগুলো গঠিত হয় আয়নিক বন্ধনের মাধ্যমে, ঠিক আছে? আমি আরেকটা এক্সাম্পল দেখাই তোমাদেরকে। সেটা হচ্ছে কি, যে ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2+ হবে। আবার ক্লোরিন কী করবে, ক্লোরিন গ্যাসটা সেই 2টা ইলেকট্রন গ্রহণ করে 2Cl- হবে। মানে 2টা মানে পরমাণু, ক্লোরিন পরমাণু 2টা মিলে একটা ক্লোরিন অণু বা গ্যাস তৈরি করছে। এই 2টা ইলেকট্রন ত্যাগ করবে, সেটা ত্যাগ করে 2Cl- হবে। এখানে তো আর 2 দিতে পারবা না, 2টা এখানে দিতে হবে, আর এই ক্ষেত্রে তুমি 2 দিতে হবে। তো এখন যদি আমরা একটু লিখি, এটা বাদ, ম্যাগনেসিয়ামের সাথে ক্লোরিন যুক্ত হয়ে MgCl2 তৈরি করলো। কী তৈরি করলো? MgCl2 তৈরি করলো, ঠিক আছে? তাহলে এই যে আমাদের এই যে যৌগটা, এই যৌগকে বলা হয় আয়নিক যৌগ, এবং এই আয়নিক যৌগ গঠিত হয়েছে আয়নিক বন্ধনের মাধ্যমে। সরি, এটা তো রাসায়নিক বন্ধন, মানে আয়নিক বন্ধনের মাধ্যমে। কী বন্ধনের মাধ্যমে? আয়নিক বন্ধনের মাধ্যমে। তো আমরা ক্লাসিফিকেশনে বলেছিলাম, যে রাসায়নিক বন্ধনের ক্লাসিফিকেশনে বলছিলাম যে আমাদের রাসায়নিক বন্ধন হচ্ছে 3 প্রকারের: আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন এবং হচ্ছে ধাতব বন্ধন। অতত্ব বন্ধনও আছে, বাট অতত্ব বন্ধনটা আমাদের অতটা লাগে না, আমরা এই 3টাই পড়ব। আয়নিক বন্ধন হচ্ছে এটা। আরেকটা এক্সাম্পল করি আমরা আয়নিক বন্ধনের, সেটা হচ্ছে কি, যে আমাদের অ্যালুমিনিয়াম, একটু বড় করে লিখি, আমাদের অ্যালুমিনিয়াম আছে, অ্যালুমিনিয়াম 3টে ইলেকট্রন ত্যাগ করবে। কয়টা ইলেকট্রন ত্যাগ করবে? 3টা। ত্যাগ করার পরে Al3+ হয়ে যাবে, Al3+ হয়ে যাবে। আবার যে আমাদের ক্লোরিন আছে, এই ক্লোরিন কী করবে? ইলেকট্রন গ্রহণ করবে, ঠিক আছে? ক্লোরিন কী করবে? ইলেকট্রন গ্রহণ করবে। গ্রহণ করলে Cl- হবে। কী হবে? Cl-। তো এখানে যদি আমরা লিখি Al+ তোমার হচ্ছে কি Cl, এখানে AlCl। সো AlCl যেহেতু তোমার হচ্ছে অ্যালুমিনিয়াম যোজনী 3 এখানে চলে আসবে, আর এক্ষেত্রে আমরা কী দিতে পারি? এখানে আমরা সমতা করার জন্য এখানে আমরা কী দিব? 3টে ইলেকট্রন দিব, এখানে 3 দিব, এখানে 3 দিব। সো এখানে Al3, মানে এটা, এই যে দেখো AlCl3, এই যে যৌগটা, এই যৌগটা হচ্ছে আয়নিক যৌগ, এবং এই আয়নিক যৌগটা তৈরি হয়েছে আয়নিক বন্ধনের মাধ্যমে, ঠিক আছে? এরকম আরও অনেক যৌগ আছে, আয়নিক যৌগ, যেগুলো তৈরি হয় আয়নিক বন্ধনের মাধ্যমে। এখন হচ্ছে সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন কি? সমযোজী বন্ধনে ইলেকট্রন ত্যাগ অথবা গ্রহণ ঘটবে না, বরং সমযোজী বন্ধনে ইলেকট্রন শেয়ার করবে। কীভাবে শেয়ার করবে আমি একটু দেখাই দিই। যেমন হচ্ছে আমাদের অক্সিজেন, ঠিক আছে? অক্সিজেন কীভাবে তৈরি হয়েছে? যে এখানে একটা অক্সিজেন ছিল, এখানে আরেকটা অক্সিজেন ছিল, ঠিক আছে? একটু আগানোর চেষ্টা করি। অক্সিজেনে যদি ইলেকট্রন চেষ্টা করি আমরা, অক্সিজেন হচ্ছে 8, 1s2, 2s2, 2p4, ঠিক আছে? সো এক্ষেত্রে দেখো অক্সিজেনের একটা ইলেকট্রন, 2টা ইলেকট্রন, 1 2 3 4, এই দেখো তার কিন্তু 8টা হয়ে গেছে। সেমভাবে এই অক্সিজেনেরও 1টা 2টা, এই দেখো তারও কিন্তু কয়টা হয়েছে? এটা অক্সিজেন, এটা অক্সিজেন, তারও কি হয়ে গেছে? তার মোটামুটি দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আচ্ছা, তার তো 8টা দিতে হবে, আমার তো 8টা দেওয়া হয় নাই। এখানে দিই আমি, আর এইখানে দিলাম। এখন কিন্তু দেখো ভাইয়া, তার কিন্তু মোটামুটি 8টা, এটারও 8টা হয়েছে। সো আমরা যদি কী করি, এই দুইটাকে যুক্ত করে দিই, তাহলে কি হবে? কেসটা কি হবে? কি হবে দেখো তো, আমাদের এখানে হচ্ছে আমাদের 2টা ইলেকট্রন,
এখানে হচ্ছে আমাদের বাকি কয়টা ইলেকট্রন, ঠিক আছে। আর এই যে এই দুটো ছিল, এই দুইটা আমরা এখানে দিয়ে দিব। দেখো তো এটা হয়েছে কিনা, হয়েছে কিন্তু। তো এইটা আমরা এখানে আঁকার চেষ্টা করব। সো একটু কালারটা চেঞ্জ করে ফেলি, ধরো এটা দিলাম, একটা দুইটা, একটা দুইটা, একটা দুইটা, বাকি যে তার দুইটা এখানে দিয়ে দিলাম। তার একটা জিনিস খেয়াল করো, তার কিন্তু অষ্টক পূর্ণ হওয়ার জন্য এখানে দুইটা লাগতো, তারা এখানে কয়টা লাগতো, দুইটা লাগতো। সো তাকে কেউ দুইটা দিচ্ছে না, বা সে ছয়টা কিন্তু ত্যাগ করতে পারতেছে না। সেম কাহিনী এখানেও, তাকে কেউ দুইটা দিচ্ছে না, আবার বাকি যে ছয়টা আছে সে ত্যাগ করতে পারতেছে না। সো এই দুইটা অক্সিজেন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে যাবে। যুক্ত হলে কি হবে, এই যে দুইটা এবং এই যে দুইটা, এই দুইটা তাদের কাছাকাছি চলে আসবে। তাহলে দেখো একটা দুইটা, একটা দুইটা, চারটা, আর এই যে আরও চারটা, কয়টা হলো, টোটাল 8টা। মানে এই অক্সিজেনের হয়ে গেল কয়টা, এই অক্সিজেনের হয়ে গেল 8টা ইলেকট্রন সর্বশেষ কক্ষপথে। আবার এইটারও দেখো সেম, 2 4 6 8, এটারও কিন্তু 8টা হয়ে গেল। বুঝতে পারছো? তাহলে এই যে তারা বন্ধনে যুক্ত হইল, মানে ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে, না কাউকে ত্যাগ করতে হয়েছে, না কারো ইলেকট্রন গ্রহণ করতে হয়েছে। এই ইলেকট্রনগুলো শেয়ার করার মাধ্যমে তারা এক ধরনের বন্ধন গঠন করলো, এবং এটা হচ্ছে আমাদের O2, এটা হচ্ছে আমাদের O2, ঠিক আছে। অর্থাৎ আমাদের দুইটা অক্সিজেন পরমাণু পরস্পরের সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তারা কী করছে, অক্সিজেন অণু তৈরি করছে। আরেকটা এক্সাম্পল দেখতে পারি আমরা, সেটা হচ্ছে যে কার্বন। কার্বন হচ্ছে 6, 1s2, 2s2, 2p, এখানে তো 4 হবে না, 2p, এই যে এটা, ঠিক আছে। আর অক্সিজেন 1s2, 2s2, 2p4, বুঝতে পারছো? আচ্ছা কার্বন তো এখানে 2 হবে, 2p2, 6 না, তাহলে তো 2 হবে। তাহলে দেখো ভাইয়া, এখানে তার অষ্টক পূরণ করার জন্য তার আরও 6টা ইলেকট্রন লাগবে, এখানে তার লাগবে হচ্ছে 2টা। সো এক্ষেত্রে তারা কী করবে, চলো আমি একটু ফিগারটা ড্র করার চেষ্টা করি এখানে। হ্যাঁ, একটা ইলেকট্রন, 2টা ইলেকট্রন, 3টা এখানে দিয়ে দিই। দেখো এই যেটা আঁকলাম সেটা হচ্ছে আমাদের কার্বন। কার্বন কত, 6, বুঝতে পারছো? এটা কার্বনে দেখো 6টা ইলেকট্রন কিন্তু হয়ে গেছে, 2 4 6। আর এখানে আমরা আঁকবো হচ্ছে অক্সিজেন। অক্সিজেন কত বলো তো, অক্সিজেন হচ্ছে 8। সো এখানে দিব হচ্ছে আমরা দেখো অক্সিজেনের কিন্তু মোটামুটি আমাদের, দাঁড়াও, এই যে 8টা ইলেকট্রন হয়ে গেল। সো তার অষ্টক পূরণ করার জন্য এখানে 2টা ইলেকট্রন লাগবে, আর তার লাগবে হচ্ছে কয়টা, তার লাগবে হচ্ছে আরও 4টা, এখানে 2টা, এখানে 2টা, মানে ধরো তার এইখানে আরও 2টা লাগবে, এখানে আরও 2টা লাগবে অষ্টক পূর্ণ হওয়ার জন্য। আর তার শুধুমাত্র এখানে 2টা হলেই কিন্তু তার অষ্টকটা পূর্ণ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের অক্সিজেন। এটা কি বলতো, এটা হচ্ছে আমাদের অক্সিজেন, ঠিক আছে, অক্সিজেন 8। সো এক্ষেত্রে ওরা কী করবে, আমি তোমার একটু দেখায় দিই। এক্ষেত্রে ওরা কী করবে, এক্ষেত্রে তারা আচ্ছা এটা পুরোটা মুছেই আমি দেখাই দিচ্ছি। এক্ষেত্রে তারা কী করবে, এটা হচ্ছে কার্বন, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, একটা ইলেকট্রন, 2টা ইলেকট্রন। দেখো তো কার্বনের 6টা ইলেকট্রন হয়েছে কিনা, কার্বনে কিন্তু 6টা ইলেকট্রন হয়ে গেছে, কার্বনে 6টা ইলেকট্রন হয়ে গেছে। এখন আমরা দুই পাশে অক্সিজেনগুলো দিব, অক্সিজেন ধরো আমরা দিলাম এই কালারে, সেম একইভাবে আমরা এখানে অক্সিজেনটা দিয়ে দিব, ঠিক আছে। সো অক্সিজেন যদি দেই, এটা হচ্ছে অক্সিজেনের হচ্ছে নিউক্লিয়াসটা, এটা, এটা তো একটু ইয়ে হয়ে গেছে, একটু ছোটো করার চেষ্টা করি, ঠিক আছে। ঠিক আছে, এটা হচ্ছে তার নিউক্লিয়াস, এবং এই নিউক্লিয়াসের বাইরে আমরা ইলেকট্রনগুলো দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। চলো ইলেকট্রন দিই। আমরা তো অলরেডি আমাদের কার্বনের ইলেকট্রন দিয়ে দিছি, এখন আমরা দিব এখানে অক্সিজেনের 2টা,
তারপরে হচ্ছে সরি এখানে না তো, সরি জাস্ট এ সেকেন্ড, এটা তার নিউক্লিয়াস। হ্যাঁ, আমরা ইলেকট্রন বসাবো হচ্ছে এখানে, 1টা 2টা, তারপরে 3টা 4টা 5টা 6টা, আর বাকি যে 2টা আছে ওইখানে দিয়ে দিব। দেখো অক্সিজেনের কিন্তু মোটামুটি আমাদের 8টা ইলেকট্রন হয়ে গেছে এখানে, ঠিক আছে। আচ্ছা, এখানেও সেমভাবে আমরা এই যে নিউক্লিয়াসে আমরা 2টা ইলেকট্রন দিব নিউক্লিয়াসের বাইরের কক্ষপথে, আর বাকি যে আমাদের ইলেকট্রনগুলো আছে দেওয়ার চেষ্টা করি, 2 4, আর এইখানে 6-এর নাম এই যে 6 7 8, এটা হচ্ছে আমাদের। ওকে, এখন ভাই একটু খেয়াল করো যে কার্বনের দেখো মোটামুটি এখানে 4টা এখানে 4টা, টোটাল কয়টা হইলো কার্বনের? দেখো তো, কার্বন হয়ে গেল যে সর্বশেষ কক্ষপথে এখানে 4টা এখানে 4টা, 8টা ইলেকট্রন কার্বনের। অক্সিজেনেরও সেম, এখানে হচ্ছে 2 4, আর এখানে দেখো 4টা, সর্বশেষ কক্ষপথে কিন্তু অক্সিজেনের 8টা হয়ে গেল। এই অক্সিজেনের ক্ষেত্রে দেখো 2 4, আর এখানে 4, কত হইলো? 8। তার মানে এই যে CO2 কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইড হচ্ছে সমযোজী যৌগ, কারণ হচ্ছে কি যে তারা ইলেকট্রন যুগল শেয়ার করছে, ইলেকট্রন যুগল শেয়ার করছে। এই ইলেকট্রন যুগল শেয়ারের মাধ্যমে তারা যে বন্ধন গঠন করছে, অর্থাৎ একটা সমযোজী যৌগ তৈরি করছে, এই প্রক্রিয়াকে বলা হয় সমযোজী বন্ধন। কি বন্ধন? সমযোজী বন্ধন। সো এখন আসো আমরা একটু দেখে নিই আমাদের পরবর্তীতে কি আছে। ক্যাটায়ন এবং এনায়ন। ক্যাটায়ন কি? ক্যাটায়ন হচ্ছে যে ধাতু, যেমন সোডিয়াম একটা ধাতু, সোডিয়াম ধাতু। আমি যদি বলি ক্যাটায়ন হচ্ছে কি ধাতু ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন, ধনাত্মক আয়ন তৈরি, এটা হচ্ছে আমাদের ক্যাটায়ন। ধাতু ইলেকট্রন ত্যাগ করার পরে যে ধনাত্মক আয়ন তৈরি করে এটাকে বলা হয় ক্যাটায়ন। আর এনায়ন কি? যে অধাতু, হচ্ছে আমাদের ক্যাটায়ন। আর এনায়ন হচ্ছে কি যে অধাতু ইলেকট্রন গ্রহণ করে, অধাতুটা ইলেকট্রন গ্রহণ করে কি করবে? আমাদের এনায়ন তৈরি করবে, ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন তৈরি করবে, এবং এই ঋণাত্মক আয়নকে বলা হয় এনায়ন। কি বলা হয়? এনায়ন বলা হয়। কি বলা হয়? এনায়ন বলা হয়। লাইক একটা এক্সাম্পল যদি আমরা দিই, যে ক্যাটায়নের, যেমন হচ্ছে সোডিয়াম মানে ধাতু একটা ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে ধনাত্মক আয়ন সোডিয়াম প্লাস তৈরি করবে, তাহলে এই যেটা হচ্ছে আমাদের ক্যাটায়ন। এনায়ন কি? এনায়ন হচ্ছে যে আমাদের একটা অধাতু হচ্ছে ক্লোরিন। আচ্ছা, ক্লোরিনটা তো এরকম হবে Cl2, এটা হচ্ছে আমাদের ক্লোরিন। 2টি ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে 2Cl মাইনাস ঋণাত্মক আয়নে পরিণত হইল, এবং এই ঋণাত্মক আয়নটাকে বলা হবে আমাদের এনায়ন। ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে কি আছে? এর পরবর্তীতে আছে আয়নিক বন্ধন এবং তড়িৎযোজী বন্ধন। একটু আগে যেটা লিখে দিলাম, আয়নিক বন্ধন, যে ধাতু ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে কি করবে? ধাতু ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন তৈরি করবে, ক্যাটায়ন বা ধনাত্মক আয়ন। আর অধাতু সেই ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন তৈরি করবে। ঠিক আছে? এই ক্যাটায়ন এবং অ্যানায়ন মিলে যে যৌগ গঠন করবে সেটাকে বলা হয় আয়নিক বন্ধন বা আয়নিক যৌগ। যেমন সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস ক্লোরিন 2টি ইলেকট্রন গ্রহণ করে, এখানে 2 দিয়ে দিব যাতে আমাদের সমতা বিধান হয়ে যায়, 2Cl মাইনাস। তাহলে দেখো আমরা যদি কেটে দিই তাহলে 2 সোডিয়াম প্লাস Cl2, তাহলে 2 NaCl। এই যে আমাদের বন্ধনটা, এই বন্ধনকে বলা হবে আমাদের আয়নিক বন্ধন। অর্থাৎ ধাতুগুলো ইলেকট্রন ত্যাগ করবে এবং অধাতুগুলো ইলেকট্রন গ্রহণ করবে। এই ধাতু ইলেকট্রন ত্যাগ, অধাতুর ইলেকট্রন গ্রহণের মাধ্যমে যে যৌগ গঠন হবে, এই যৌগটাকে বলা হবে আয়নিক যৌগ, এবং যে বন্ধনের মাধ্যমে তৈরি হবে এই যৌগটা সেটাকে বলা হবে আয়নিক বন্ধন। ওকে, এখন আসো সমযোজী বন্ধন। একটু আগে যেটা এক্সাম্পল দিলাম ভাইয়া, সমযোজী বন্ধন, অক্সিজেন তারা পরস্পরের সাথে ইলেকট্রন শেয়ার করে যে যৌগ তৈরি করে সেটা হচ্ছে সমযোজী যৌগ। তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তারপর দেখো আরেকটা এক্সাম্পল দিই তোমাদেরকে, সেটা হচ্ছে কি যে C মানে কার্বন
তার চারটা হাইড্রোজেনের কাছে দিবে। ঠিক আছে, দেখো হাইড্রোজেনের ইলেকট্রন যদি করি আমরা, সেটা হবে 1s1, তার অষ্টক পূর্ণ বা দুই পূর্ণ করার জন্য আরেকটা ইলেকট্রন লাগবে। আর কার্বন 6, তাহলে 1s2, 2s2, 2p2, তার অষ্টক পূরণ করার জন্য আরও 4টা ইলেকট্রন লাগবে। তো সে কী করবে, দেখো এটা কিন্তু হাইড্রোজেনের ইলেকট্রন, এই যে ইলেকট্রনটা এটা হচ্ছে হাইড্রোজেনের ইলেকট্রন। ঠিক আছে, হাইড্রোজেনের ইলেকট্রন। সো কার্বন কী করবে, হাইড্রোজেনের সাথে একটা ইলেকট্রন সে শেয়ার করবে। কী করবে, শেয়ার করবে। এখানে কী করবে, শেয়ার করবে। তার একটা ইলেকট্রন কী করবে, এখানে শেয়ার করবে। তো শেয়ার করার কারণে কী হইলো, দেখো তার এখানে কিন্তু তার আগে থেকে 2টা ছিল, এই যে আগে থেকে তার 2টা ছিল। ঠিক আছে, বাকি এখানে দেখো চারটা ইলেকট্রন, সরি 1s2, 2s2, হ্যাঁ এখন দেখো কার্বনে কিন্তু সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন হইলো, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, টোটাল তার 8টা ইলেকট্রন হয়ে গেল। আর হাইড্রোজেন তার 2টা ইলেকট্রন কিন্তু হয়ে গেছে, প্রত্যেকটা হাইড্রোজেন কিন্তু 2টা করে ইলেকট্রন লাভ করছে। দেখো তাহলে এই যে তার শেয়ারের মাধ্যমে যে যৌগটা তৈরি করলো, এটাকে বলা হয় সমযোজী যৌগ। কী যৌগ, সমযোজী যৌগ। ঠিক আছে, এই সমযোজী যৌগগুলোর মধ্যে এই কার্বন চেষ্টা করবে এই 2টা ইলেকট্রনকে তার দিকে টানার, এইখানে তার দিকে টানার চেষ্টা করবে, বন্ধনের ইলেকট্রন যুগলকে সে তার নিজের দিকে টানার চেষ্টা করবে। হাইড্রোজেন এই বন্ধনের ইলেকট্রন যুগলকে তার নিজের দিকে টানার চেষ্টা করবে। ঠিক আছে, নিজের দিকে টানার চেষ্টা করবে। তো এখানে এক ধরনের আকর্ষণ তৈরি হবে, এই আকর্ষণকে বলা হয় কি বলো তো দেখি তোমরা, তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। ঠিক আছে, ইলেকট্রোনেগেটিভিটি। ঠিক আছে, তড়িৎ ঋণাত্মকতা। এখন আসো আমাদের নেক্সট টপিক, সেটা হচ্ছে ধাতব বন্ধন। সো ধাতুগুলা পরস্পরের সাথে মিলিত হয়ে যে ক্যালাস তৈরি করে বা বন্ধন তৈরি করে, সেটা হচ্ছে ধাতব বন্ধন। তো এটা আমাদের অতটা ইম্পর্টেন্ট না। তারপরে হচ্ছে আমাদের, দাঁড়াও একটা মিনিট, জাস্ট এ সেকেন্ড। চলো আমরা কিছু এমসিকিউ সলভ করে ফেলি। ঠিক আছে, আমরা কিছু এমসিকিউ তোমাদের সাথে একটু শেয়ার করে ফেলি ভাইয়া, তাহলে তোমাদের কনসেপ্টগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। আমরা যা যা পড়লাম এর উপর ভিত্তি করে কয়েকটা এমসিকিউ আমরা সলভ করে ফেলি। ঠিক আছে, তোমাদের জন্য ভাইয়া স্লাইডটা এমনভাবে সাজাইছি যাতে তোমাদের সিকিউ এমসিকিউ সব কভার হয়ে যায় আর কি। ঠিক আছে, সো চলো আমরা কিছু এমসিকিউ নিয়ে আসি। ওকে, সো এটাকে ভাইয়া চালু করে দিই। ওকে, চলো আমরা কিছু এমসিকিউ সলভ করে ফেলি। তাহলে আমরা আমাদের পঞ্চম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ করে ফেলবো এখন, যাতে তোমাদের কনসেপ্ট আরও ভালোভাবে বিল্ড আপ হয়। দেখো অ্যামোনিয়া অণুতে মুক্তজোড় ইলেকট্রন আছে কয়টা, অ্যামোনিয়া। সো অ্যামোনিয়া কেমনে তৈরি হয় দেখো তো তোমরা। অ্যামোনিয়া হচ্ছে কি, নাইট্রোজেন গ্যাসের সাথে আমাদের হাইড্রোজেন গ্যাসটা যখন লোহিত তপ্তকোকের মধ্য দিয়ে, মানে আয়রনের মধ্য দিয়ে যখন চালনা করা হবে 400 to 450 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, তখন এখানে আমাদের অ্যামোনিয়াটা তৈরি হয়ে যাবে। এখন আমরা যদি সমতা করি, তাহলে এখানে আমরা হাইড্রোজেন 3টা, এখানে আমরা 3 দিয়ে দিব, তাহলে এখানে আমাদের 6 হয়ে যাবে। সরি, এখানে 2 দিতে হবে, 2 2NH3, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, আর নাইট্রোজেন তো 2টা আছেই। সো এখানে দেখো ভাইয়া, আমরা যদি অ্যামোনিয়াটা একটু আঁকানোর চেষ্টা করি, 3টা হাইড্রোজেনের সাথে সে এভাবে আছে। ঠিক আছে, সো এখানে হচ্ছে হাইড্রোজেনের একটা ইলেকট্রন দিয়ে দিলাম, আর এই যে নাইট্রোজেনের যে তোমার হচ্ছে ইলেকট্রনটা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে দেখো, আর এখানে কিন্তু 2টা বাকি আছে, কারণ সর্বশেষ কক্ষপথে কয়টা থাকে, 5টা থাকে। তাহলে ভাইয়া দেখো এখানে আমাদের যে অ্যামোনিয়া, এই অ্যামোনিয়ার মধ্যে বন্ধন জোড় হচ্ছে 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, বন্ধন জোড় হচ্ছে 3 জোড়া। আমরা লিখি এখানে বন্ড পেয়ার বা বন্ধন জোড়, এবং হচ্ছে মুক্ত জোড় বা লন পেয়ার। ঠিক আছে, লন পেয়ার হচ্ছে আমাদের 1 জোড়া, কয় জোড়া, 1 জোড়া। আর বন্ধন জোড় হচ্ছে আমাদের বন্ড পেয়ার, সেটা হচ্ছে 3 জোড়া। আমাকে কোশ্চেনে কি বলছে, আমাকে বলছে মুক্ত জোড়, তাহলে মুক্ত জোড় হবে 1 জোড়া।
কয় জোড়া? এক জোড়া। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের পোলার যৌগ কোনটি? দেখো পানি হচ্ছে সমযোজী যৌগ, কিন্তু পানি তোমার হচ্ছে কি পানি, এই যে দেখো H2 প্লাস O2 H2O, এই যে পানিটা এটা হচ্ছে মেরু তৈরি করে। কীভাবে? পানির শেপটা হচ্ছে উল্টা ভি আকৃতির, এখানে প্লাস ডেল্টা মাইনাস 2 ডেল্টা, এখানে ধনাত্মক এবং ঋণাত্মক মেরু তৈরি করে। আর মেরু তৈরি করা কার? এটা হচ্ছে পোলার যৌগ, যেগুলো মেরু তৈরি করে এদেরকে বলা হয় পোলার যৌগ। বাকি তিনটা কিন্তু মেরু তৈরি করে না, ঠিক আছে? যদিও সমযোজী চারটাই, এর মধ্যে পানি এক্সেপশনাল, এটা এরকম পুল তৈরি করে, এজন্য এটাকে বলা হয় পোলার যৌগ। ওকে, পরবর্তী কোশ্চেন কী বলতো? পরবর্তী কোশ্চেনটা দেখে নেই, সেটা হচ্ছে কোন যৌগ, আচ্ছা বেশি চলে গেছে, যে কোন যৌগটির অণুগুলোর মধ্যে ভ্যান ডার ওয়ালস শক্তি বিদ্যমান। আচ্ছা দেখো অপশনগুলো একটু দেখো তো, অপশনগুলো দেখে কিন্তু তোমরা অ্যান্সার করে দেওয়ার কথা, কারণ এটা হচ্ছে আমাদের সমযোজী। ধরো পেনটা সিলেক্ট করে ফেলে, এটা হচ্ছে আমাদের সমযোজী, সরি আয়নিক, এটা হচ্ছে আয়নিক যৌগ, এটা হচ্ছে আয়নিক যৌগ, এটা হচ্ছে আয়নিক যৌগ। কীভাবে বুঝলাম? ধাতু এবং অধাতু আছে, ধাতু এবং অধাতু আছে, ধাতু দেখো এখানে ধাতু আছে এবং অধাতু আছে, ধাতু আছে অধাতু আছে, কিন্তু এইটা দেখো দুইটাই কিন্তু অধাতু, দুইটাই হচ্ছে অধাতু, এবং এরা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কী করছে? বন্ধন গ্রহণ করছে, ঠিক আছে? এই যে মিথেনের স্ট্রাকচারটা অনেকটা এরকম, যেহেতু এটা সমযোজী, বাকি তিনটা হচ্ছে আয়নিক, কিন্তু অ্যাকসেপ্ট হচ্ছে এটা হচ্ছে সমযোজী। সমযোজী হওয়ার কারণে এই সমযোজী যৌগগুলোর মধ্যে কি ভ্যান ডার ওয়ালস শক্তি বিদ্যমান থাকে। তো এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার, ঠিক আছে? আমাদের কারেক্ট আনসার হচ্ছে খ। পরবর্তী কোশ্চেন সেটা হচ্ছে যে হ্যাঁ, এটা হচ্ছে দেখো প্রথম, দাঁড়াও পেন সিলেক্ট করে ফেলে, 1 নং মৌল কোনটা? এটা হচ্ছে হাইড্রোজেন, আর 7 নং মৌল কোনটা? এটা হচ্ছে নাইট্রোজেন। তাহলে হাইড্রোজেন এবং নাইট্রোজেন যদি যুক্ত করি আমরা, তাহলে কি তৈরি হয়? হাইড্রোজেন এবং নাইট্রোজেন যুক্ত করলে আমাদের অ্যামোনিয়া তৈরি হয়, একটু আগে দেখে আসছি। সো এখানে আমরা দিব 3, এখানে দিব হচ্ছে আমরা হাইড্রোজেন, তো এখানে দিব 3। তাহলে এই যে অ্যামোনিয়া, এখন অ্যামোনিয়ার ক্ষেত্রে কী বলছে? মুক্ত জোড়া আছে, হ্যাঁ মুক্ত জোড়া আছে, বন্ধন জোড়া আছে, ভ্যান ডার ওয়ালস শক্তি নেই বললে চলে। আমাদের কারেক্ট আনসার হবে 3টাই। পরবর্তী কোশ্চেন সেটা কী বলতো? পরবর্তী কোশ্চেনটা কি, যে অ্যামোনিয়া জলীয় দ্রবণের পিএইচ মান কত? সো পিএইচ, আমাদের একটা পিএইচ স্কেল আছে, আমাদের টোটাল দাগ থাকে হচ্ছে আমাদের 14টা, 0 থেকে 14 পর্যন্ত, এবং এটা হচ্ছে নিউট্রাল। যেমন পানির পিএইচ কত বলো তো? পানির পিএইচ হচ্ছে, আদর্শ পানির পিএইচ হচ্ছে 7, নিউট্রাল থাকে, অ্যাসিডিও না বেসিকও না। সো 0 থেকে 3 পর্যন্ত এটা হচ্ছে আমাদের তীব্র অ্যাসিড, ঠিক আছে? এটা হচ্ছে তীব্র অ্যাসিড। আবার 3 থেকে 7 পর্যন্ত এটা হচ্ছে আমাদের মৃদু অ্যাসিড, মনে রাখবা। আর 7 থেকে 10 পর্যন্ত হচ্ছে আমাদের মৃদু ক্ষার, বেসিক মৃদু ক্ষার বা মৃদু, আমরা এখানে বেস লিখে ফেলি যেহেতু ইংরেজি লিখছি এটা। আর 10 to 14 হচ্ছে তীব্র ক্ষার বা তীব্র বেস, ঠিক আছে? সো এখানে আমাদের অ্যামোনিয়া, এটা অবশ্যই এটা হবে, ঠিক আছে? 7 থেকে 11, 7 থেকে কী হবে? 11 হবে। ওকে, সেম আগেরটার মতোই, কী বলছে তোমাকে? এই যে মুক্তজোর কয়টা, বন্ধজোর কয়টা, অ্যামোনিয়া যেটা দেখাইলাম ওইটার মতোই তোমরা একটু করে ফেললো এটা, ঠিক আছে? বি এর, আচ্ছা এটাও করে ফেললো একটু তোমরা নিজেরা ট্রাই কইরা। এখন কি বলছে? ধাতুর বিদ্যুৎ, এখানে চিত্র তো মিসিং, তার মানে এটা আমাদের পসিবল না, চিত্র তো এখানে নাই। সমযোজী প্রকৃতির কোনটা? দেখো তো এখানে সমযোজী প্রকৃতি, সমযোজী যৌগগুলোর মধ্যে আমরা দেখছি কি ইলেকট্রন শেয়ার হয়। সো কারেক্ট আনসার হবে এখানে আমাদের এটা, সরি এটা ধাতু অধাতু, কিন্তু এই দুইটাতে অধাতু, ঠিক আছে? অধাতু যোগ অধাতু, তো আমরা জানি অধাতু এবং অধাতু মিলে তোমার হচ্ছে সমযোজী বন্ধন তৈরি করে। অপশন টেস্ট করলেই কিন্তু পারার কথা এখানে, ঠিক আছে? কারণ এটা তিনটাই হচ্ছে তোমার, এটা আয়নিক, শুধুমাত্র এটা হচ্ছে আমাদের সমযোজী, ঠিক আছে? এরপর হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেন, কোন অধাতুটি বিদ্যুৎ পরিবহন করে কোনটা? কার্বনের দুইটা রূপভেদ আছে, একটা হচ্ছে গ্রাফাইট আর একটা হচ্ছে হীরক। এই দুটোর মধ্যে আমাদের গ্রাফাইটটা বিদ্যুৎ পরিবহন করে, ঠিক আছে? গ্রাফাইটটা আমাদের বিদ্যুৎ
পরিবহন করে। গ্রাফাইট কী করে? বিদ্যুৎ পরিবহন করে। মনে রাখবা, গ্রাফাইট হচ্ছে আমাদের বিদ্যুৎ পরিবহন করে। এর মধ্যে ফেরিক ক্লোরাইড এ আয়নে যোজনী কত? ফেরিক মনে রাখবা 2, যখন আমাদের যোজনী 2 হবে তখন হবে আস, আর যখন 3 হবে তখন হবে ইক। কি হবে? ইক হবে। তো এখন একটু মিলাই দেখো তো, যে ফেরিক ইক আছে না, ইক, তাহলে ইক হইলে কি হবে? 3 কই আছে? এটা মানে তোমাদের একটু ট্রিক্স দেখা দিলাম আর কি। এরপরে আসো, একক অণু হিসেবে ঘুরে বেড়ায় কোনটি? একক অণু হিসেবে ঘুরে বেড়ায় কোনটা? এটা তোমরা একটু দেখো তো, বইয়ের থিওরিটিক্যাল কোশ্চেন, ঠিক আছে? একক অণু হিসেবে ঘুরে বেড়ায় কোনটি? থিওরিটা একটু পড়ে ফেললেই পারবা এটা। এরপরে হচ্ছে যৌগমূলকের আদানি হচ্ছে তার কি? দেখো আমি পড়ে আসি, কিন্তু তোমাদের কনসেপ্ট যখন পড়াইছিলাম তখন এই যে অ্যামোনিয়াম আছে না, এই যে হাইড্রোক্সিল আছে না, তারপর হচ্ছে এই যে SO4-2 আছে না, এখানে এই যৌগমূলকগুলার বা হোয়াট এভার আরও আছে, যেমন Cr2O7 লাগবে না, এই যে দেখো +1 -1 -2 এগুলো হচ্ছে যৌগমূলক। এই যৌগমূলকগুলার চার্জের পরিমাণে হচ্ছে তার যোজনী। এই যে চার্জ আছে না +1, তাহলে তার যোজনী কত? 1। চার্জই হচ্ছে তোমার কি? যোজনী। চার্জই হচ্ছে যোজনী, তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। তাহলে যৌগমূলকগুলোর আদানি হচ্ছে কি? আদানি হচ্ছে তার যোজনী। আদানি হচ্ছে তার যোজনী। যৌগমূলকগুলোর আদান হচ্ছে তার যোজনী। ওকে, এখন আসলে ভ্যান ডার ওয়ালস শক্তি দ্বারা আবদ্ধ থাকে নিচের কোনটি? ভ্যান ডার ওয়ালস ধারা। আয়নিক যৌগ, মানে এগুলো অপশন টেস্ট করলে পারার কথা। আয়নিক যৌগ, আয়নিক যৌগ, আয়নিক যৌগ, এক্সেপ্ট এইটা। এটা কি? এটা হচ্ছে সমযোজী যৌগ। সমযোজী যৌগ। অপশন দেখেই তো বোঝার কথা। +- +2 -2 +2 -2, আর এটা তো সমযোজী। সো এটার মধ্যে হচ্ছে আমাদের কি? এটা হবে না, এটা হবে না, এটা হবে না, এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার, ঠিক আছে? এটা হচ্ছে সমযোজী যৌগ, যার মধ্যে ভ্যান ডার ওয়ালস শক্তি কি থাকে? বেশি থাকে, বা ভ্যান ডার ওয়ালস শক্তির মাধ্যমে এরা একটা আরেকটার সাথে আবদ্ধ থাকে। 48 নাম্বার, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যৌগতে কয় ধরনের বন্ধন আছে? 3 ধরনের। আয়নিক বন্ধন আছে, সমযোজী বন্ধন আছে, সন্নিবেশ সমযোজী বন্ধন আছে। এটা মনে রাখবা। এটা হচ্ছে আমাদের অ্যামোনিয়াম, ঠিক আছে? আয়নিক, সমযোজী অ্যান্ড সন্নিবেশ সমযোজী। মনে রাখবা এটা, ঠিক আছে? ইন্টারমিডিয়েটে এটা বিশদ আলোচনা আছে, আপাতত তোমাদের লাগবে না, এটা যা পড়েছি এটাই এনাফ। আচ্ছা, বিক্রিয়ায় অংশগ্রহণকারী ইলেকট্রন সংখ্যা কত? আরে এটা সমান চিহ্ন হবে, ইকুয়াল চিহ্ন হবে। তাহলে ম্যাগনেসিয়াম অবশ্যই 2টা ইলেকট্রন ত্যাগ করবে, ঠিক আছে? ত্যাগ করে Mg2+ হবে। আবার ক্লোরিন গ্যাস আছে না, এই ক্লোরিন গ্যাস কী করবে? 2টা ইলেকট্রন গ্রহণ করে 2Cl- হবে। তাহলে এটা তো বাদ, Mg+Cl2, MgCl2, তাহলে কয়টা ইলেকট্রন আদান হইল? ইলেকট্রন দেখো তো, 4টা না? আচ্ছা, করতে হবে, সমতা করতে হবে, ঠিক আছে? সমতা করলে যেহেতু এখানে 2 আছে, কি আছে? 2 আছে, তাহলে 2টা ম্যাগনেসিয়াম 4টা ইলেকট্রন ত্যাগ করবে। কয়টা ইলেকট্রন ত্যাগ করবে? 4টা ইলেকট্রন ত্যাগ করবে। 2টা ম্যাগনেসিয়াম 4টা ইলেকট্রন ত্যাগ করবে। সরি 4টা ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে এখানে 2টা ক্লোরিন অণু এখানে 4টা ইলেকট্রন গ্রহণ করবে, ঠিক আছে? সো এখানে হয়ে যাবে 4। কী হবে? 4 হবে। এখানে তো 2 হবে। সো এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি 4টা ইলেকট্রন আদান প্রদান হয়েছে এখানে। সমতাটা তোমরা আরেকবার কইরা ফেলো। 50 পানিতে দ্রবীভূত হয়। পানিতে দ্রবীভূত হয় হচ্ছে আমাদের আয়নিক যৌগগুলা। অপশন টেস্ট করলে এটা হচ্ছে আমাদের সমযোজী, কারণ অধাতু, এটা হচ্ছে সমযোজী, অধাতু, এটাও সমযোজী, অধাতু। এই 3টাই হচ্ছে আমাদের সমযোজী যৌগ, কিন্তু এটা হচ্ছে আমাদের আয়নিক যৌগ। +2 -2, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আয়নিক যৌগ। আমাদের এটা হবে না, এটা হবে না, এটা হবে না। অপশনের 3টাই হচ্ছে সমযোজী, এটা হচ্ছে আয়নিক যৌগ। তাহলে আয়নিক যৌগগুলো হচ্ছে আমাদের পানিতে দ্রবীভূত হবে, ঠিক আছে? ওকে, 51, সেটা হচ্ছে নিচের কোন যৌগতে অক্টেট সম্প্রসারণ ঘটে? SF6। কারণ হচ্ছে কি, তোমরা যখন দেখবা
সালফারের সর্বশেষ কক্ষপথ কয়টা থাকার কথা? দেখো এখানে এফ 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 এফ, এখানে যদি দুইটা যদি হয়, দেখো কটা হইল 2 4 6 8, আচ্ছা 6 আছে না, তাহলে 1 2 3 4, হ্যাঁ এই দেখো 2 4 6 8 10 12টা হয়ে গেছে, থাকার কথা ছিল কয়টা? 8টা, হয়ে গেছে 12টা, তাহলে কি অষ্টক সম্প্রসারণ হয়েছে না? ইলেকট্রন সংখ্যা তো বেড়ে গেছে, তার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বেড়ে গেছে, এটা অষ্টক সম্প্রসারণ করছে, ঠিক আছে, অষ্টক বা অক্টেট সম্প্রসারণ করছে এখানে, ঠিক আছে, মানে তোমার হচ্ছে কি অক্টেট নিয়মটা এখানে ফলো করে নাই। ইলেকট্রন শেয়ার করে কোনটি? ইলেকট্রন শেয়ার করে হচ্ছে সমযোজী যৌগগুলা। সমযোজী যৌগ কোনটা আছে এখানের মধ্যে? এটা হবে আনসার। ধনাত্মক যৌগমূলক কোনটি? ধনাত্মক যৌগমূলক দেখে বোঝা যাচ্ছে অ্যামোনিয়াম প্লাস, এটা তো আমরা এইভাবে লিখে আসি অ্যামোনিয়াম প্লাস, এটা তো লিখে এইভাবে SO4-2, ঠিক আছে, তো এখানে তো মাইনাস ইউজ করি, ঠিক আছে। সো আমাদের আনসার হচ্ছে আমাদের এইটা। ধনাত্মক যৌগমূলক কোনটি? সেটা হচ্ছে অ্যামোনিয়াম, বা এই যে এটা। তারপর হচ্ছে উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিশিষ্ট যৌগ কোনটি? উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক, দেখো তিনটেই কিন্তু আমাদের, চারটাই কিন্তু আমাদের কি, আমাদের আয়নিক যৌগ, আয়নিক বন্ধনের মাধ্যমে তারা তৈরি হয়েছে। কিন্তু কীভাবে বুঝবো আমরা? দেখো এখানে হচ্ছে আমাদের, দাঁড়াও, এখানে হচ্ছে আমাদের -2, তার মানে এটা হচ্ছে আমাদের +2, এখানে হচ্ছে +3, কারণ এখানে হচ্ছে -3 হবে, এটা হচ্ছে +2, সরি -2 হবে এখানে, এটা হচ্ছে +2, ঠিক আছে, কারণ হচ্ছে কি দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, +2 হয়েছে, ক্লোরিন দুইটা ইলেকট্রন গ্রহণ করে, ক্লোরিন -2 হয়েছে, এখানে সেম, এখানে হচ্ছে -2 আর এখানে হচ্ছে +2। এই ধাতব মানে ধাতুগুলা যে ইলেকট্রন ত্যাগ করে ধাতব ধনাত্মক আয়নে পরিণত হয়েছে, এর মধ্যে অ্যালুমিনিয়াম দেখা যাচ্ছে কি অ্যালুমিনিয়াম 3টে ইলেকট্রন ত্যাগ করে অ্যালুমিনিয়াম 3+ হয়েছে। তাহলে যে ক্যাটায়নের তোমার হচ্ছে চার্জ সর্বোচ্চ যার স্ফুটনাঙ্ক গলনাঙ্ক বেশি হবে তার, ঠিক আছে, এটা মনে রাখবা। তো এখানে হচ্ছে যে আয়নিক যৌগগুলোর মধ্যে তোমার হচ্ছে কি ক্যাটায়নের চার্জ যদি বেশি হয় তাহলে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি হবে, আমরা দেখেই বোঝা যাচ্ছে এখানে, ঠিক আছে, যে বাকি সবগুলো হচ্ছে 2 2 2, শুধুমাত্র অ্যালুমিনিয়াম হচ্ছে 3, তাহলে আনসারটা হবে এইটা। আচ্ছা এরপর হচ্ছে কি, এরপর হচ্ছে যে পানি অণুতে মুক্ত জোর ইলেকট্রন জোর কয়টা আছে পানিতে? তো পানি কীভাবে থাকে? পানি থাকে হচ্ছে এইভাবে, এই যে হাইড্রোজেন হাইড্রোজেন অক্সিজেন এইভাবে থাকে। সো এখানে কিন্তু আমাদের দুইটা ইলেকট্রন বাইরে এরকম ছিল, ঠিক আছে, সো বলছে মুক্ত জোর ইলেকট্রন কয়টা, তাহলে এই কারেক্ট হচ্ছে এটা, ঠিক আছে, কারণ বাইরে বন্ধন জোর হচ্ছে কি এই যে এখানে, এখানে হাইড্রোজেনের একটা, এই যে এটা হচ্ছে হাইড্রোজেনের, এটা হচ্ছে ওই যে অক্সিজেনের, এটা হচ্ছে ওই অক্সিজেনের, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের মুক্ত জোর বা লন পেয়ার, আর এটা হচ্ছে আমাদের বন্ড পেয়ার। সো সেম পানিতে হচ্ছে কি, পানিতে তোমার হচ্ছে মনে রাখবা মুক্ত জোর এবং বন্ধন জোর, ঠিক আছে, দুইটাই কিন্তু সেম, মানে দুইটা দুইটা করে, দুইটা, ঠিক আছে, দুইটা। আবার দেখো একটু আগে পড়ে আসছিলাম আমরা হচ্ছে অ্যামোনিয়া, এই অ্যামোনিয়ার মধ্যে হচ্ছে আমাদের মুক্ত জোর কয়টা বলো তো? মুক্ত জোর কয়টা? মুক্ত জোর হচ্ছে আমার এখানে ছিল একটা, আর বন্ধন জোর কয়টা ছিল? 3টা ছিল। বন্ধন জোর কয়টা ছিল বলো তো? 3টা ছিল। আবার তোমাদের হোমওয়ার্ক হচ্ছে, যে কার্বন ডাইঅক্সাইডে কয়টা এটা বের করবা, ঠিক আছে, বের করে কমেন্ট সেকশনে জানা দিবা কার্বন ডাইঅক্সাইডে কয়টা আছে, ওকে। আর বেশি নাই, নিচের কোন যৌগে সমযোজী চরিত্র বেশি? সমযোজী চরিত্র সেম আগের মতোই, এখানে দেখবা এখানে +3 হয়, ঠিক আছে, তার মানে এখানে হচ্ছে আমাদের বাকিগুলোতে +2 কিন্তু এখানে হচ্ছে আমাদের +3। সো এটাতে হচ্ছে আমাদের কি সমযোজী তোমার কি যে চরিত্রটা একটু বেশি। সালফার ডাইঅক্সাইডে সালফারের মুক্ত জোর ইলেকট্রন কয়টা? সরি, সালফার হচ্ছে সর্বোচ্চ যোজন হচ্ছে 6, ঠিক আছে, যদি এরকম দেই আমরা সালফার ডাইঅক্সাইড অক্সিজেন তো দুইটা করে যদি ইয়ে করে তাহলে এখানে বাকি থাকে 1 জোড়া, ঠিক আছে। বলছে কি মুক্ত জোর ইলেকট্রন কয়টা, তাহলে 2টা হবে, আর যদি বলে জোর কয়টা তাহলে 1 জোড় হবে, ঠিক আছে, যদি জোড়া বলে তাহলে 1 জোড়া হবে, আর যদি বলে কয়টা আছে তাহলে 2টা হবে,
এটা একটু মাথায় রাখো তোমরা, কোন সময় জোর বলছে আর কোন সময় মানে কয়টা ইলেকট্রন বলছে। এটা সুপ্ত যোজনী কত? ও তো সুপ্ত যোজনী কী বলো তো? সুপ্ত যোজনী হচ্ছে কি, আমি একটু লিখি, আমাদের মোট যোজনী, মোট যোজনী থেকে যদি আমরা সক্রিয় যোজনীটা বিয়োগ করে দিই, সক্রিয় যোজনী বিয়োগ করে দিই, তাহলে যেটা পাবো এটা হচ্ছে আমাদের সুপ্ত যোজনী। সেটা কী পাবো? সুপ্ত যোজনী। সো এক্ষেত্রে কিন্তু আমাদের দেখো সালফারের কিন্তু তোমার হচ্ছে কি, সালফারের হচ্ছে সর্বোচ্চ যোজন হচ্ছে মোট মনে কি সর্বোচ্চ 6টা, আর সক্রিয় যোজনী কয়টা এখানে? SO2, তার এখানে সক্রিয় যোজনী হচ্ছে আমাদের 4, তাহলে সুপ্ত যোজনী কত হবে? 2 হবে। সুপ্ত যোজনী কত হবে? 2 হবে। 59। হ্যাঁ, বন্ধন গঠনকালে 2 এর নিয়ম মানে কোনগুলো? দেখো হাইড্রোজেন, হাইড্রোজেন 1s1, তার মানে সে যদি H2 গঠন করে, তার মানে এখানে হাইড্রোজেন মানে 1s1 এরকম আর কি, ঠিক আছে। সো এরা কিন্তু এখানে তার একটা ইলেকট্রন ছিল, আবার এই হাইড্রোজেনের এখানে তার ইলেকট্রনটা দিয়ে দিল, তার মানে এটারও 2টা হয়ে গেল, এই হাইড্রোজেনেরও 2টা হয়ে গেল। তারা ডুয়েট ফলো করলো। কি ফলো করলো? ডুয়েট ফলো করলো। তার মানে হাইড্রোজেন হবে, লিথিয়ামও হবে, কারণ হচ্ছে কি লিথিয়াম তোমার কি একটা ইলেকট্রন ত্যাগ করে লিথিয়াম প্লাস হয়, যা হচ্ছে 1s2 এর সমান, মানে হিলিয়ামের সমান হয়ে যায়। বেরিলিয়ামও সেম। তার মানে এখানে 3টাই হবে কারেক্ট আনসার আমাদের। কারেক্ট আনসার হচ্ছে আমাদের 3টাই। কারেক্ট আনসার হচ্ছে আমাদের 3টাই। 60, নিজের কোন যৌগটিতে অক্টেট নিয়মের ব্যত্যয় ঘটে? অক্টেট নিয়ম ফলো করে না, একটু দেখবে তোমরা করে, ইজি আছে এগুলা। সালফার ডাইঅক্সাইড, অপুলার, এগুলোও ইজি আছে, আর তো নাই, ঠিক আছে। সো এই ছিল আমাদের MCQ সেশন। আশা করি তোমাদের সাথে আমাদের এই চ্যাপ্টারে যে ইম্পর্টেন্ট MCQগুলো ছিল সেগুলো তোমাদের মানে যতটুকু পসিবল হয়েছে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি ভাইয়া। বাকি যেগুলো আছে তোমরা নিজে একটু প্র্যাকটিস করবা, ঠিক আছে। মানে বিগত সালে আসা সবগুলো বোর্ডের কোশ্চেনগুলো সলভ করবা, ভালো ভালো স্কুলগুলোতে আর যে কোশ্চেনগুলো আছে বা ক্যাডেট কলেজগুলোতে যে প্রবলেমগুলো আসছে আর কি, এগুলো সলভ করবা, মানে সেলফ লার্নিং করবা। সেলফ লার্নিং ইজ বেস্ট লার্নিং, ঠিক আছে। নিজে তুমি কী করবা? ওএমআর নিতে পারো। ওএমআর নিয়ে তুমি নিজের কাছে এক্সাম দিলা, দেখলা কতটুকু অ্যাকুরেসি আসতেছে, ঠিক আছে। সো নেক্সট সেশনে আমরা আরও MCQ নিয়ে আসবো এবং সিকিউ সেশন থাকবে। সো সে পর্যন্ত তোমরা ভালো থাকো আর ক্লাসটা করে ফেলো, ঠিক আছে। ক্লাস জমা রাখবা না, জমা রাখলে মানে এক্সামের আগে যখন করতে যাবো তখন বার্ডের মনে হবে, ঠিক আছে। এখন যদি করো ক্লাসগুলো, তাহলে তোমরা প্র্যাকটিস করার জন্য এনাফ টাইম পাবা। সো আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবা। সো ঠিক আছে, টাটা।